সালামু আলাইকুম এভরিওয়ান। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। গত ভিডিওতে আমরা আইওটি অ্যাডমিশন টেস্ট 23-24 সেশনের ফিজিক্স ফার্স্ট পেপার যে কোয়েশ্চেনটা ছিল সেটা সলভ করেছি। আজকে ফিজিক্স সেকেন্ড পেপার প্রশ্নটা সলভ করব। তো তার আগে তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট করতে চাই আমি। সেটা হচ্ছে তোমরা অনেকেই আমার ইউটিউব চ্যানেলে বলেছিলে যে একটা কোর্স নিয়ে আসতে। তো 24 সালের জন্য যারা এইচএসসি 24 ছিলে তাদের জন্য তো নিয়ে আসতে পারিনি, কারণ এতগুলো স্লাইড আসলে তৈরি করাটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার এই কারণে। বাট এইচএসসি 25-এর জন্য আমরা প্রবর্তন থেকে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন প্রাইভেট প্রোগ্রাম লঞ্চ করছি, যেটা স্টার্ট হবে তোমাদের এইচএসসি পরীক্ষার ঠিক পরে। বাট অলরেডি আমরা প্রি বুকিং শুরু করে দিয়েছি। প্রি বুকিং এর সুবিধা হচ্ছে তোমরা এই কোর্সটা কিন্তু স্বল্প মূল্যে পেয়ে যাচ্ছ। আমি একটু পরে দেখিয়ে দিব। তো এখানে কি কি অফার করছি আমরা একটু একটু খেয়াল করো। আমরা হচ্ছে রেকর্ডেড ক্লাস নিব, যেখানে তোমাদের বিগত সালের যতগুলো অ্যাডমিশন টেস্টের কোয়েশ্চেন আছে সেখান থেকে টাইপ ওয়াইজ হচ্ছে আলাদাভাবে বিভক্ত করে আমরা সেগুলোকে করাবো। অবশ্যই প্রথমে কনসেপ্টগুলো আলোচনা করা হবে, দেন তার টাইপ ওয়াইজ হচ্ছে আমরা কোয়েশ্চেন আলোচনা করব। এর পরবর্তীতে বাংলাদেশের সিলেবাসের সাথে সংযুক্ত এমন অ্যাডভান্স যে কোয়েশ্চেনগুলো বর্তমান সময়ে আসছে বিভিন্ন ইউনিভার্সিটিতে, সেই টাইপের প্রশ্নগুলো সলভ করবো। আমি বলছি না একবারে খুবই অ্যাডভান্স লেভেলের কোয়েশ্চেন তোমাকে সলভ করানো হবে, কারণ সেগুলো আসলে লাগবেও না কখনো। এত কম টাইমের মধ্যে তোমরা একটু সলভ করতে পারবে না। যতটুকু আমাদের দরকার, আমাদের সিলেবাসের সাথে সংযুক্ত বা সম্পর্কযুক্ত, সেগুলো শুধুমাত্র তোমাদেরকে সলভ করানো হবে এবং খুবই প্রিসাইজ ওয়েতে সলভ করানো হবে। এবং এই ক্লাসগুলো পরে তোমাদের প্রত্যেকটা অধ্যায়ের শেষে পরীক্ষা নেওয়া হবে, যাতে করে ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড এক্সাম, যাতে করে তোমরা নিজেকে যাচাই করতে পারো। এবং তোমাদের যে ডাউটগুলো থাকবে, যেহেতু রেকর্ডেড ক্লাস, তোমরা অনেকে ভাবতে পারো লাইভ ক্লাস কেন নিচ্ছি না, এর কিছু সুবিধা অসুবিধা আছে, আমি ব্যাখ্যা করেছি একটা ভিডিওতে, আমি দেখিয়ে দিব একটু পরে। এবং যেহেতু তোমাদের রেকর্ডেড ক্লাসে কিছু ডাউট থাকতে পারে, যে এক একটা প্রবলেম আসতে পারে যে কোনো ধরনের, সেগুলো তোমরা যদি হচ্ছে পোস্ট করো, তাহলে সেগুলোর জন্য হচ্ছে আমি আলাদাভাবে ক্লাস নিয়ে আসবো। সবারই ডাউটগুলো সলভ করানোর জন্য আলাদাভাবে এক বা একাধিক ক্লাস নিয়ে আসা হবে, যাতে করে তোমাদের একটা চ্যাপ্টার খুবই ভালো মতো সম্পূর্ণ করা যায়। ঠিক আছে? তো এটা পাবি কোথায়? এটা পাবি হচ্ছে আমাদের যে ওয়েবসাইট আছে www.proborton.org। এই ওয়েবসাইটে কিন্তু তোমরা হচ্ছে সব ডিটেলস পেয়ে যাবে। আমি একটু দেখিয়ে দিই আমাদের ওয়েবসাইটটা। এই ওয়েবসাইটে তুমি যদি হচ্ছে গুগল ক্রোম বা যে কোনো সার্চ ইঞ্জিনে গিয়ে সার্চ করো proborton.org, তাহলে এই প্রথম যে আমাদের হোম পেজটা চলে আসবে, ইন্টারফেসটা আসবে, তুমি দেখতে পাবে। তো আমাদের এই ওয়েবসাইটে সবকিছু, খুব কোর্সগুলো, যতগুলো কোর্স ছিল বা আসবে, সবগুলো এখানে সাজানো অবস্থায় থেকে যাবে। ঠিক আছে? তো আমরা আজকে যে কোর্সটার কথা বলছি, লঞ্চ করছি, সেই কোর্সটা প্রথমেই একটু স্ক্রল ডাউন করলে তুমি দেখতে পাবে এই কোর্সটাতে কি কি দেয়া আছে তার হোম পেজে। এবং এখানে লেখা আছে কি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন প্রাইভেট প্রোগ্রাম 2025। তো এটা হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে 2000 টাকা রেখেছি। দুইটা সাবজেক্ট আমরা পড়াবো এখানে, ফিজিক্স এবং হায়ার ম্যাথ। বাট আপাতত প্রি বুকিং এর জন্য আমরা হচ্ছে 1000 টাকা করেছি। এবং যারা তোমরা হচ্ছে প্রথমে ওয়েবসাইট থেকে জয়েন করে প্রথম 50 জনের জন্য আমরা এক্সট্রা আর একটু হচ্ছে 250 টাকা অফ রেখেছি। তো তুমি যদি কোর্সটাতে হচ্ছে যাও, কোর্সটিতে গেলে তুমি হচ্ছে কি কি জিনিস এখানে আমরা অফার করছি সবগুলো জিনিসই পেয়ে যাবে। তো এখানে হচ্ছে কতজন এনরোল করেছে, তোমার এই কোর্সটাতে আসার জন্য তোমার কোন লেভেলের স্টুডেন্ট হতে হবে। লেভেল বলতে হচ্ছে যারা একেবারে হচ্ছে এসএসসি বা বেশি বড় ইউনিভার্সিটির যারা করতে পারবে, যারা ইন্টারমিডিয়েটে পড়ে, তাদের জন্য এই কোর্সটা। ঠিক আছে? অর্থাৎ ইন্টারমিডিয়েট যারা শেষ করবে তাদের জন্য। ঠিক আছে? তো এখানে আমরা কি কি দিব, আপনার লেকচার স্লাইডগুলো দিব এখানে, এবং হচ্ছে বাকি সব পরীক্ষা নিরীক্ষা ওগুলো হচ্ছে পরবর্তীতে গ্রুপে আলোচনা করা হবে। তো এখানে এই কোর্সের অ্যাবাউট সেকশনে গিয়ে শো মোর যদি ক্লিক করো, তাহলে আমরা কি কি অফার করছি সব জিনিসগুলো হচ্ছে এখানে একেবারে সাজানো গোছানো অবস্থায় পেয়ে যাবে। ঠিক আছে? এবং এখানে আপাতত হচ্ছে কোর্স কন্টেন্ট আমরা ফিজিক্স এবং হায়ার ম্যাথ আলাদাভাবে ক্রিয়েট করে রেখেছি। যখন আমরা ক্লাসগুলো নিব, তখন হচ্ছে একে একে হচ্ছে এখানে আপডেট হতে থাকবে তোমাদের ক্লাসগুলো। যদিও এখানে আমি ফেসবুক যে প্রাইভেট গ্রুপটা, এখানে লিঙ্ক দিয়ে দিয়েছি, বাট তুমি এখানে এখন লক অবস্থায় থাকার কারণে তুমি এখানে যেতে পারবে না। এর কারণে তোমাকে করতে হবে কি, তোমাকে অ্যাকচুয়ালি প্রথমত এখান থেকে সাইন ইন করতে হবে। সাইন ইন করে দেন হচ্ছে তোমাকে কোর্সটাতে হচ্ছে এনরোল করতে হবে, তাহলে তুমি এই জিনিসটাতে দেখতে পাবা। তো সাইন ইন করবে কিভাবে, তুমি যদি আবার হচ্ছে আমাদের হোম পেজে চলে যাও, হোম পেজে যদি চলে যাও, হোম পেজে যাওয়ার পরে একটু ঠিক যদি নিচে আসো, এটা তো আমরা কোর্সটা দেখালাম, তারও যদি নিচে আসো, নিচের দিকে আসলে এখানে হচ্ছে একটা ভিডিও দেয়া আছে ইউটিউবের, যে আমাদের কোর্সে তোমরা এনরোল করতে পারবে কিভাবে, সেই সম্পূর্ণ জিনিসটা হচ্ছে এখানে একেবারেই তোমাদের জন্য দিয়ে দেয়া আছে। ঠিক আছে? তো এই জিনিসটাকে যদি ফলো করো, আশা করি কোনো সমস্যা হবে না। তো এই অ্যানাউন্সমেন্টটা করার জন্যই হচ্ছে আমি একটু সময় দিলাম। এখন চলো আমরা আমাদের যে ভিডিও আজকের, সেটাতে চলে যাই। সেটা কি ছিল আমাদের, হচ্ছে আমরা আজকে করব আইওটি অ্যাডমিশন টেস্ট 2023-24 সালের ফিজিক্স সেকেন্ড পেপার কোয়েশ্চেন সলিউশন। তো চলো শুরু করে দিই। প্রথম, আমরা অলরেডি কিন্তু 14টা প্রশ্ন সলভ করে ফেলেছি, আশা করি তোমাদের মনে আছে।
14টা প্রশ্ন সলভ করে ফেলেছি। আজকে হচ্ছে আমরা 15 নম্বর প্রশ্ন থেকে সলভ করব। 14টা প্রশ্ন 1 থেকে 14 হচ্ছে আমি ফিজিক্স ফার্স্ট পেপারকে সাজিয়েছিলাম। 15 থেকে শুরু করে 35 পর্যন্ত এই টোটাল 21টা প্রশ্ন। এই 21টা প্রশ্ন হচ্ছে ফিজিক্স সেকেন্ড পেপারে। তো দেখে বুঝতে পারছো যে সেকেন্ড পেপারকে বেশি প্রায়োরিটি দিয়েছে এরা, এবং পরবর্তী সেশনগুলো যখন আমরা সলভ করব তখন আমরা দেখব। ঠিক আছে? তো চলো প্রথম যে প্রশ্নটা এখানে বলা আছে, কি বলা আছে সেটা একটু দেখি। What is the force? What is the force acting? What is the force acting on proton that is in a 4 into 10 to the power 4 volt per meter ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড? আমাকে বের করতে বলেছে বলের মানটা নির্ণয় করো যেটা একটা প্রোটন ফেস করবে যখন সে 4 ইন্টু 10 টু দি পাওয়ার 4 ভোল্ট পার মিটার এরকম ইলেকট্রিক ফিল্ডে হচ্ছে প্রবেশ করবে বা চলাচল করবে বা এক জায়গায় থাকবে। তো ওই জায়গায় তার হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ইন্টেন্সিটির ভ্যালুটা তোমাকে, সরি, ফোর্সটা নির্ণয় করতে বলেছে। আমরা দেখো ভোল্ট পার মিটার অ্যাকচুয়ালি কি জিনিস? ভোল্ট পার মিটার অ্যাকচুয়ালি কিন্তু হচ্ছে তোমাকে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি দিয়ে দিয়েছে, অর্থাৎ তড়িৎ তীব্রতা দিয়েছে। তীব্রতা থেকে তুমি যদি বল বের করতে চাও, খুবই সহজ একটা ইকুয়েশন, এফ সমান কিউই, সমান কিউই, এটা অ্যাপ্লাই করলেই হয়ে যাবে। এখানে কিউ এর ভ্যালু কত, যেহেতু তোমাকে প্রোটন বলা হয়েছে, তাহলে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 ইন্টু হচ্ছে ই। ই কি জিনিস? 4 ইন্টু 10 টু দি পাওয়ার 4, 4 ইন্টু 10 টু দি পাওয়ার 4। তো আমি প্রথমটা লিখলাম, এরপরে লিখবো না, আমি জাস্ট ক্যালকুলেটরে সলভ করব। তো একটু ক্যালকুলেটরটা বের করি। ঠিক আছে, অলেপসে গিয়ে ক্যালকুলেটর জাস্ট হচ্ছে আমরা বসিয়ে একবারে সলভ করে ফেলবো। এখানে দেখা আছে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 ইন্টু 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4। হিসাব যদি করি 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 20, আচ্ছা আচ্ছা মাইনাস 4 না, সরি আমি একটু ভুল করেছি, এটা টু দি পাওয়ার 4, 10 টু দি পাওয়ার 4, 6.4 10 টু দি পাওয়ার মাইনাস 15, 6.4 10 টু দি পাওয়ার মাইনাস 15 নিউটন। দেখো কোথায় আছে, এটা বি নাম্বার যে অপশনটা, সেটা হচ্ছে তোমার আনসার। তো প্রথম প্রশ্নটা খুবই সহজ দিয়েছে, একেবারে এফ সমান কিউই বেসিক যে ইকুয়েশন, এটা সলভ করলেই হয়ে যায়। পরের যে প্রশ্নটার গ্রাফ থেকে, হুইচ অফ দ্য ফলোইং ডাজ শো দ্য চেঞ্জ ইন ইলেকট্রিক কারেন্ট আই with the changes in potential difference V of two ends of a constant resistance? একটা হচ্ছে কনস্ট্যান্ট যে রোধ আছে, ওই রোধের দুই পাশে যদি বিভব পার্থক্য ভি হয় এবং ওর মধ্য দিয়ে যদি হচ্ছে তড়িৎ প্রবাহ আই হয়, তাহলে আই এর সাথে ভি এর রিলেশনটা কি? এটা তো আমরা ডিরেক্ট হচ্ছে এই সূত্র থেকে বলতে পারি না, ভি সমান আই আর, ভি সমান আই আর, ভি সমান আই আর কার সূত্র? এটা হচ্ছে ওহমের সূত্র। এই ওহমের সূত্র সে কি বলে? ওহমের সূত্রে বলে যে ভি এবং আই একে যদি তুমি দুই ইয়াতে প্লট করো, এখানে আই এখানে ভি, আমি যে কোনো গ্রাফ আঁকার ক্ষেত্রে বলেছিলাম যাকে এক্স অক্ষে প্লট করবে তার পরিবর্তে তুমি এক্স কল্পনা করে নিও, এক্স, আর যাকে ওয়াই অক্ষে প্লট করবে তার পরিবর্তে তুমি ওয়াই কল্পনা করে নিও। তাহলে এখানে দেখো তো এরকম আসতেছে না, এক্স সমান ওয়াই ইন্টু আর। আচ্ছা আর হোক, আর মানে তো একটা কনস্ট্যান্ট জিনিস, যেহেতু যেহেতু একটা ফিক্সড রোধ বলে দিয়েছে, কনস্ট্যান্ট রেজিস্ট্যান্ট, তার মানে এটা হচ্ছে কে ধরতে পারো, আমি আপাতত কে ধরে নিই। তো দেখো তো এখানে ওয়াই সমান আমি কি বলতে পারি, 1/k ইন্টু এক্স বলা যায় না? এই জিনিসটা দেখতে তোমার কার মতো মনে হচ্ছে দেখো তো, ওয়াই সমান সামথিং ইন্টু এক্স, বা ওয়াই সমান আমরা বলি না এম এক্স, ওয়াই সমান এম এক্স হচ্ছে একটা সরলরেখা যেটা অ্যাকচুয়ালি মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ। তাহলে এইখানে যেই সরলরেখাটা দেখতে মূলবিন্দুগামী সেটাই হবে তোমাদের আনসার, অর্থাৎ সি নাম্বার তোমাদের আনসার। মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ হচ্ছে এটা, তাহলে আনসার হবে এটা। বুঝা গেছে? তো যে কোনো গ্রাফ যদি আঁকতে বলে এই কাজটা করবা, প্রথমে ইকুয়েশনটা লিখবা কোন ইকুয়েশন থেকে সেটা আসছে, দেন যেটা এক্স অক্ষ বরাবর তার পরিবর্তে এক্স লিখে দিবা, যেটা ওয়াই অক্ষ বরাবর তার পরিবর্তে ওয়াই লিখে দিবা। লিখে দেওয়ার পরে দেখবে যে এই ইকুয়েশনটা তোমার পরিচিত কারোর সাথে মিলে কিনা, সেটা কি সরলরেখা, বৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত না কি জিনিস, সেটা কিন্তু তোমরা ইকুয়েশন দেখি মোটামুটি জাজ করতে পারবে। তখন সেই অনুযায়ী তোমরা হচ্ছে এখানে চলে যাবে অপশনে, অপশন থেকে যে কোনো একটা আনসার হয়ে যাবে। 17 নম্বর প্রশ্ন কি বলেছে, ইন ক্লোজড সার্কিট এ বি ডি এ, মানে শুধু এতটুকু, এ থেকে বি, বি থেকে ডি, ডি থেকে এ, এইটুকু অংশের মধ্যে which equation is correct according to Kirchhoff's voltage law?
তার মানে কির্চফের যে ভোল্টেজ সূত্র আছে যেটাকে আমরা কেভিএল বলি সংক্ষেপে, তাহলে কেভিএল অনুসারে শুধুমাত্র এতটুক লুপে এ বি ডি এ এতটুক লুপ বরাবর আমরা যদি কেভিএল অ্যাপ্লাই করি তাহলে কি হয় এটা আমাকে বের করতে বলেছে। তো চলো এই দিক বরাবর আমি ক্লকওয়াইজ একটা কারেন্টকে কল্পনা করে নিই পজিটিভ। তাহলে এইটুক লুপের মধ্যে কিন্তু কোনো তোমার হচ্ছে নাই, অর্থাৎ কোনো ইএমএফ নাই। আমরা কি জানি কেভিএল সূত্র জানি, সামেশন একটা লুপের মধ্যে সামেশন অফ ই ইকুয়ালস টু সামেশন অফ আইআর, অবশ্যই চিহ্ন সহ। যেহেতু এই লুপটার মধ্যে কোনো বলে কিছু নাই তাহলে এটা ইকুয়ালস টু অ্যাকচুয়ালি 0। তাহলে আইআর এখন দেখি কারেন্টটা যাচ্ছে এই দিক থেকে এদিকে, আমি কল্পনা করে নিয়েছি। তাহলে এই দিক বরাবর পজিটিভ, তাহলে 5 ইনটু এর কারেন্টটা কত I1, তাহলে 5I1। দেন এই কারেন্টটা কত, এই কারেন্টটা হচ্ছে আইজি এবং তার রোধ হচ্ছে 100 এবং পজিটিভ ডিরেকশনে, তাই না? তাহলে 100 আইজি। আর এটা হচ্ছে কি কারেন্ট আসছে এ থেকে ডি এর দিকে, বাট তুমি যাচ্ছ ডি থেকে এ এর দিকে, তার মানে একটা মাইনাস চিহ্ন হবে, মাইনাস দিয়ে 10I2। তো তোমাকে দেখতে হবে এরকম কোনো আসলে ইকুয়েশন এখানে আছে কিনা। আমার মনে হচ্ছে প্রথম ইকুয়েশনটা দেখো, 5I1 100Ig মাইনাস 10I2 ইকুয়ালস টু 0। তাহলে প্রথম যে সমীকরণটা সেটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। বোঝা গেছে? এটা খুবই সহজ, তোমরা যারা কেভিএল কেসিএল ইউজ করে এসেছো তারা তো এমনিই পারবে। 18 নম্বর প্রশ্ন চলে আসবো। An ice piece of 200 grams has been dropped from a certain height। ঠিক আছে, 200 গ্রাম ভরের একটা হচ্ছে আইস মানে বরফের টুকরা হচ্ছে উপর থেকে পড়ে গেল একটা সার্টেন হাইট থেকে। ফর দিস রিজন আইস মেল্টস 10% ডিউ টু ফলিং বাই ক্রিয়েটেড হিট। আচ্ছা, উপর থেকে পড়ার জন্য যে শক্তিটা দরকার সেই শক্তিটা যদি সম্পূর্ণ, আমরা কি জানি স্থিতি শক্তি এখানে কনভার্ট হলো, তাই উপর থেকে যখন একটা বস্তুকে ছেড়ে দিবা তাহলে এই স্থিতি শক্তিটা অ্যাকচুয়ালি গতি শক্তিতে কনভার্ট হয়ে নিচের দিকে পড়লো, এবং এই গতি শক্তি থেকে ফাইনালি যদি হচ্ছে ওটা যদি সম্পূর্ণরূপে হিটে কনভার্ট হয়ে যায়, প্রশ্নে বলেছে ওই হিটটা থেকে 10% বরফ হচ্ছে গলে গেল। হেয়ার টোটাল মেকানিক্যাল এনার্জি ইজ কনভার্টেড টু হিট এনার্জি, যেটা আমি বললাম টোটাল যে যান্ত্রিক শক্তি ছিল সেটা সম্পূর্ণরূপে হিটে কনভার্ট যদি হয়ে যায়, এবং স্পেসিফিক ল্যাটিন হিট অফ ফিউশন অফ আইস, বরফের যে আপেক্ষিক সুপ্ততা বরফ গলনের সেটা দেয়া আছে 3,36,000। স্পেসিফিক হিট দেয়া আছে আপেক্ষিক তাপ, এটা হচ্ছে 42, এটা তো মুখস্থ তোমরা জানোই আগে থেকে। ফাইন্ড দ্য হাইট ফ্রম হোয়ার দ্য আইস পিস ওয়াজ ড্রপড। এই হাইটটা আমাকে বের করতে বলেছে যে হাইট থেকে অ্যাকচুয়ালি বরফটা পড়েছে। তো এখানে একটা খুব ভালো একটা জিনিস জানার আছে, সেটা হচ্ছে দেখো এই 10%টা কার সাথে গুণ হবে। অনেকেই এটা মিস্টেক করে, খুব ইজি জিনিস বাট খুবই সিলি মিস্টেক করে সবাই। এখানে কি হবে আমি বলি আগে, যে টোটাল তোমার মেকানিক্যাল এনার্জি কত, স্থিতিশক্তিটা কত, সেই স্থিতিশক্তিটা হচ্ছে mgh। এখন তোমাকে বলেছে টোটাল এনার্জিটা কনভার্ট হয়ে গেছে কিসে, কনভার্ট হয়ে গেছে হিট এনার্জিতে। এখন এই হিট এনার্জির জন্য কি পরিমাণ তোমার শক্তি লাগবে সেটা কিভাবে বের করবো, যেহেতু বরফটা শুধুমাত্র গলে গেছে, বরফটা গলে গেছে তার মানে কি তার তাপমাত্রা এখনো বাড়েনি। তো বরফ যদি গলে যায় তাহলে তার জন্য সূত্র হচ্ছে m ইন্টু এল এফ, অর্থাৎ এল এফ মানে কি ল্যাটেন্ট হিট অফ ফিউশন, যেটা তোমাকে বলা আছে 3,36,000। ঠিক আছে, ল্যাটেন্ট হিট অফ ফিউশন। তাহলে এখন দেখো সম্পূর্ণ শক্তি যদি সম্পূর্ণ বরফকে গলাতো তাহলে এইটা দুইটা ইকুয়াল হয়ে যেত, বাট আমাকে বলেছে সম্পূর্ণ শক্তিটা হিটে কনভার্ট তো হয়েছে, বাট সম্পূর্ণ বরফকে কিন্তু গলাতে সক্ষম হয়নি, শুধুমাত্র 10% বরফকে গলিয়েছে। তাহলে শুধুমাত্র 10% বরফকে যদি গলায় তাহলে এটা অ্যাকচুয়ালি এখানে আমি 0.1 যদি গুণ করে দেই তাহলেই কিন্তু অ্যাকচুয়ালি আমার ইকুয়েশনটা ইকুয়ালাইজ হয়ে যাবে, যে আমার 10% বরফকে গলানোর জন্য কাঙ্ক্ষিত শক্তি এটা। অনেকে আবার ভুল করে এই 0.1টা এই পাশে গুণ করে, এই পাশে কখন গুণ হবে, যদি বলা থাকতো যে যান্ত্রিক শক্তির 10% সম্পূর্ণ বরফকে গলিয়ে দিল তাহলে এই 0.1টা এখানে গুণ হতো, বাট এটা বলেনি, উল্টাটা বলেছে যে শক্তিটা সম্পূর্ণরূপে কনভার্ট হয়ে 10% বরফকে গলিয়েছে, এই কারণে 0.1টা এ পাশে গুণ হয়ে যাবে। বাকি তো কাজ শেষ, অর্থাৎ এইচ সমান কি, এইচ সমান হচ্ছে 0.1 এল এফ বাই জি, ক্যালকুলেট করো হয়ে যাবে। তাহলে 0.1 এল এফ 3,36,000 বাই 9.8, 1 দিয়েছে 9.81, ঠিক আছে 9.81 দিয়ে আমি 3425, তাহলে 3425 মিটার। এই হচ্ছে আমাদের
সি অপশন, ঠিক আছে। 19 নম্বর প্রশ্ন, রেফার টু দ্য ফলোইং ফিগার, হোয়াট ইজ দ্য কারেক্ট স্টোরড এনার্জি ইন দিস সার্কিট। স্টোরড এনার্জি অর্থাৎ সঞ্চিত শক্তি বের করতে বলেছে। তিনটা ধারক তোমার কাছে শ্রেণীতে আছে, ধারক যদি শ্রেণীতে থাকে কি করব আমরা, তুল্য ধারকত্ব বের করব। তুল্য ধারকত্ব শ্রেণীর ক্ষেত্রে আমরা জানি 2 ইনভার্স প্লাস 4 ইনভার্স প্লাস 4 ইনভার্স তার উপরে ইনভার্স, যেহেতু মাইক্রো তার মানে আমি 10⁻⁶। আচ্ছা, মাইক্রোতেই মনে হয় অপশনগুলো দেওয়া আছে, 10⁻⁶ বাদ দাও, দরকারই নেই, ঠিক আছে। মাইক্রোতে যেহেতু বের করবো তাহলে কেন আমি 10⁻⁶ করবো, করে ফেলো। ইনভার্স থেকে কি আসবে, 2 ইনভার্স প্লাস 4 ইনভার্স প্লাস 4 ইনভার্স, এটা করার পর 1 আসছে, তাহলে 1কে আবার ইনভার্স করলে তো 1ই আসবে, এটা তো করার দরকার নেই। তাহলে আলটিমেটলি আসছে 1 মাইক্রো ফ্যারাডে। আমি মাইক্রোটাকে নর্মাল করছি না, এর কারণ হচ্ছে তোমার আনসারটা মাইক্রো জুলে নির্ণয় করতে বলেছে। তাহলে অর্থাৎ সঞ্চিত শক্তির সূত্র হাফ CS ভি স্কয়ার ইকুয়াল কত আসে, হাফ, এই যে হাফ, সি তো হচ্ছে 1, ভি স্কয়ার মানে 12 ভোল্ট স্কয়ার ইকুয়াল প্রেস করলে 72 মাইক্রোজুল। কারণ মাইক্রোটা আগে থেকে থেকে গিয়েছিল, এই কারণে আনসারটাও তোমার মাইক্রোতে আসবে। এই হচ্ছে আনসার। 20 নম্বর প্রশ্ন, রেডিয়াই মানে রেডিয়াসের প্লুরাল ফর্ম, ঠিক আছে। রেডিয়াস মানে কি, ব্যাসার্ধ, রেডিয়াই মানে হচ্ছে একের অধিক ব্যাসার্ধ। অফ কার্ভেচার অফ এ ডাবল কনভেক্স লেন্স, কনভেক্স লেন্স মানে হচ্ছে উত্তল লেন্স, ঠিক আছে। উভয় উত্তল, ডাবল মানে হচ্ছে উভয় উত্তল, মানে লেন্সটা দেখতে এরকম, এইদিকে উত্তল এইদিকে উত্তল, তো এরকম একটা লেন্সকে আমরা ডাবল কনভেক্স লেন্স বলি, বাংলায় উভত্তল লেন্স বলি, ঠিক আছে। এই পাশে উত্তল এই পাশে উত্তল। এটা তোমাদের সিলেবাসে নেই, শর্ট সিলেবাসে নাই, এটা হচ্ছে জ্যামিতিক আলোক বিজ্ঞান চ্যাপ্টারের, ঠিক আছে, করি তবু। ডাবল কনভেক্স লেন্স অফ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মানে কি, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মানে হচ্ছে তোমার ওই মিউ, যেটা বলি আমরা প্রতিসরণাঙ্ক, ঠিক আছে, প্রতিসরণাঙ্ক ইন এয়ার আর 6 সেন্টিমিটার অ্যান্ড 12 সেন্টিমিটার। অর্থাৎ তোমাকে বলা হচ্ছে যে ডাবল কনভেক্স লেন্সের যে দুইটা কার্ভেচার আছে, এই কার্ভেচারের যে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধ দুইটা দেওয়া আছে, একটা হচ্ছে 6 সেন্টিমিটার, একটা হচ্ছে 12 সেন্টিমিটার। R1 এবং R2 এর ভ্যালু দেওয়া, আমাকে বের করতে বলেছে যদি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে 3/2 হয়, লেন্সের মিউ এর ভ্যালু যদি 3/2 হয়, কোথায়, বাতাসে, বাতাসে যদি 3/2 হয়, তাহলে তার ফোকাল লেংথ কত, লেন্সটার ফোকাল লেংথ মানে হচ্ছে ফোকাস দৈর্ঘ্য, ঠিক আছে। তো এটা তোমাদের ওই চ্যাপ্টারে খুবই ইজি একটা ইকুয়েশন, জাস্ট একটা কোয়েশনটা সলভ করা যায়। কোয়েশনটা হচ্ছে 1/f ইকুয়ালস টু মিউ মাইনাস 1/r1 মাইনাস 1/r2। তো যারা শর্ট সিলেবাসে না তারা খুব ইজিলি এটা পারবে, কারণ হচ্ছে তাদের বইয়ে হুবহু দেয়া আছে। যারা তোমরা শর্ট সিলেবাস যারা পড়োনি, আসলে এটা একটু মুখস্থ করে নিতে হবে আপাতত, কারণ বোঝার মতো সময় এখন আসলে নাই। তোমরা শর্ট সিলেবাস যেগুলো আছে সেগুলো শেষ করো ভালো মতো। দেখো ইকুয়েশনটা কি, এটা হচ্ছে ফোকাস দৈর্ঘ্য একটা লেন্সের, মিউ হচ্ছে ওই বাতাসে রাখো বা পানিতে রাখো, যেখানে রাখো না কেন, বাতাসের সাপেক্ষে, এখানে যেহেতু বাতাসে বলেছে তাহলে বাতাসের সাপেক্ষে তার প্রতিসরণাঙ্ক। R1 এবং R2 হচ্ছে উত্তল লেন্সের প্রথম যে তলটা আছে, প্রথম তলটা, উত্তল তলটা, এই তলের যে ব্যাসার্ধ সেটা, মানে এই তলটা তো অ্যাকচুয়ালি কোনো বৃত্তের অংশ, তাই না, তাহলে অবশ্যই তার একটা ব্যাসার্ধ থাকবে R1। সেম ভাবে এই তলটাও একটা বৃত্তেরই অংশ, তাহলে এরও একটা ব্যাসার্ধ থাকবে R2। তাহলে এই R1 এবং R2 যে রিলেশন, সেই রিলেশনটা হচ্ছে এটা। এবং উত্তল দর্পণের ক্ষেত্রে একটা চিহ্নের রীতি বলে কাজ আছে, যে কোনো উত্তল লেন্স হোক বা অবতল লেন্স হোক, যে কোনো লেন্সের ক্ষেত্রে চিহ্নের একটা রীতি থাকে। সেটা হচ্ছে একটা আলো যেদিকে যাচ্ছে, একটা আলো যেদিকে যাচ্ছে, কোন দিকে যাচ্ছে, ওই দিকে যাচ্ছে, ওই দিকে যেই রেডিয়াসটা থাকে সেটা সবসময় পজিটিভ, এবং যেদিক থেকে যাচ্ছে সেদিক যেই রেডিয়াসটা থাকে সেটা সবসময় নেগেটিভ হয়। তাহলে সেই ক্ষেত্রে যেহেতু আমার আলোটা এপাশ থেকে ওপাশে যাচ্ছে, R1টা যেহেতু আলো যেদিকে যাচ্ছে তার দিকে, তাহলে R1টা হবে তোমার পজিটিভ। আর যেখান থেকে আলো যাচ্ছে, ধরলাম আমি এপাশ থেকে আলো যাচ্ছে, তাহলে R2টা হবে নেগেটিভ। এই কারণে ইকুয়েশনে যখন তুমি ভ্যালু বসাবা, অবশ্যই মাথায় রাখতে হবে R2টাকে নেগেটিভ বসাতে হবে। আমি একটু বসিয়ে দিই, যেহেতু তোমাদের এটা জানো না। এটা হচ্ছে 3/2 মাইনাস 1/r1, R1, ওকে, সেন্টিমিটারে যেহেতু বের করছে আমি সবগুলো ভ্যালু সেন্টিমিটারেই বসাই। তাহলে R1 হচ্ছে 6, তাহলে +6, আর R2 হচ্ছে 12, অবশ্যই -12 বসাতে হবে, কারণ আমি বললাম R2 হচ্ছে মাইনাস হবে, R1 হচ্ছে প্লাস হবে। তাহলে এটা যদি আমি ইকুয়াল করি, সরি কি বলছি,
ক্যালকুলেট করি হয়ে যাবে। তাহলে করি 3/2 মানে দেড় মাইনাস 1 মানে 0.5 ইন্টু এখানে হচ্ছে 6 ইনভার্স, আর এই মাইনাস মাইনাস তো প্লাস হয়ে যাবে অ্যাকচুয়ালি 12 ইনভার্স। তাহলে যদি হিসাব করি একটা ভ্যালু আসবে, একে যদি আবার ইনভার্স করে দাও তাহলে হচ্ছে ডিরেক্ট তুমি এফ এর ভ্যালু পেয়ে যাবে, কারণ 1/f এর ভ্যালু ছিল এটা। তাহলে আসছে 8 সেন্টিমিটার। তাহলে আনসার হবে 8 সেন্টিমিটার। তাহলে 8 সেন্টিমিটার হচ্ছে তোমার আনসার। আশা করি বুঝতে পারা গেছে, খুবই ইজি একটা জিনিস। 21 নাম্বার, এ ওয়্যার অফ রেজিস্ট্যান্স 10 ওহম ইজ স্ট্রেচড 50%, মানে 50% দৈর্ঘ্য বৃদ্ধি করা হলো একটা তারের। ইফ দ্য ভলিউম রিমেইনস কনস্ট্যান্ট, যদি ভলিউম কনস্ট্যান্ট থেকে যায় তাহলে নতুন রেজিস্ট্যান্স কত? এটা বড় নিয়মে করা যায়, ছোট নিয়মে করা যায়। ছোট নিয়ম কি? ছোট নিয়মে আমরা সূত্র জানি যে কোনো রোধ, পরিবর্তিত রোধ হচ্ছে যত গুণ বৃদ্ধি করলাম তার স্কয়ারের সাথে পূর্বের রোধ গুণ করা। এটা এসেছে কিভাবে? আশা করি তোমরা জানো যে আমরা জানি যে R1 সমান রো L1 বাই A1, R2 সমান একই তার, যেহেতু রো তো চেঞ্জ হবে না, L2 বাই A2। তো যেহেতু ভলিউম তোমার সেম, তাহলে আমি বলতে পারি যে V1 ইকুয়ালস টু V2, আর ভলিউম মানে কি? এরিয়া ইন্টু লেংথ ইকুয়ালস টু এরিয়া ইন্টু লেংথ। তাহলে সেখান থেকে আমি বলতে পারি দেখো L1 বাই L2 ইকুয়ালস টু A2 বাই A1। তো দেখো এই দুটোকে যদি ভাগ করি আমি, তাহলে R2 বাই R1 সমান কত আসছে? R2 বাই R1 সমান আসছে L2 বাই A2, উল্টে গেলে এটা হবে A1 বাই L1। তাহলে A1 বাই A2 মানে কত? A1 বাই A2 মানে কিন্তু আমি কিন্তু L2 বাই L1 বলতে পারি। তো দেখো আগে থেকেই তো L2 বাই L1 ছিলই, আর এখন A1 বাই A2 এর পরিবর্তে তুমি আবার L2 বাই L1 বলতে পারো। তার মানে L2 বাই L1 স্কয়ার হয়ে যাচ্ছে। এটাকে আমি n ধরছি, মানে L1 এর থেকে L2 কত গুণ বড়, এটা যদি n গুণ বড় ধরি তাহলে এটা সময় পেয়ে যাচ্ছি R2 সমান R1 ইন্টু n স্কয়ার বা n স্কয়ার R1। তো এই সূত্রটা আমি ডিরেক্ট লিখলাম এখানে, ঠিক আছে? এটা আমি ডিরেক্ট লিখলাম এখানে। একবারে তো এভাবে করতেই পারে, অবজেক্টিভ অবশ্যই আমরা এভাবেই করবো, কেন এত কিছু করবো? এমসিকিউ এর ক্ষেত্রে আমি এটা মনে রাখবো, কারণ এটা করতে করতেই তোমাদের মনে থাকা উচিত। আমি বলছি না শর্টকাট মুখস্থ করো, শর্টকাটের বিপক্ষে আমি সবসময়, কারণ শর্টকাট মনে থাকে না, এতগুলো শর্টকাট কিভাবে মনে রাখবো আমি? বাট যেটা করতে করতে হয়ে যায় সেটা আসলে পারা উচিত। তো এখন দেখো এই এন এর পরিবর্তে কি লিখবো? 50% বৃদ্ধি করেছে মানে কি? দেড় গুণ হয়ে গেছে আগের তুলনায়। তাহলে এটা হবে 1.5 স্কয়ার ইন্টু হচ্ছে R1 হচ্ছে 10। তাহলে কত আসে একটু জাস্ট একটু ক্যালকুলেট করি। তাহলে 1.5 স্কয়ার ইন্টু 10, এটা সমান হয়ে যাবে 22.5 ওহম। তাহলে 22.5 ওহম, এই হচ্ছে আনসার। তো আশা করি বুঝতে পারা গেছে। পরের কোশ্চেনটাতে চলে যাব। পরের প্রশ্নটা কি দেখি একটু আরেকবার। পরের প্রশ্নটা হচ্ছে ইফ অ্যান ইলেকট্রন মুভস অ্যাট ভেলোসিটি 10 to the power 6 মিটার পার সেকেন্ড in a uniform magnetic field of 10 to the power 5 Gauss, making an angle of 30 degree with the field, find the force acting on the electron। বলা হচ্ছে একটা ইলেকট্রন হচ্ছে মুভ করছে, একটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রে মুভ করছে, যে চৌম্বক ক্ষেত্রের ভ্যালু দেয়া আছে 10 to the power 4 গস। তোমরা যারা জানো না সেটা হচ্ছে আমরা কিন্তু এসআই একক, চৌম্বক ক্ষেত্রের এসআই একককে টেসলা ধরে নিই। এখানে টেসলা বলা নেই, গস বলা আছে। গসও একটা একক অ্যাকচুয়ালি। গস নিজেও কিন্তু এই চৌম্বক ক্ষেত্রে, গস একটা বিজ্ঞানীর নাম, তোমরা পড়েছো, স্থিরতরিতে পড়েছো গসের সূত্র, তাই না? ওই গসই অ্যাকচুয়ালি, উনিও হচ্ছে চৌম্বক ক্ষেত্রে অনেক অবদান রেখেছে। এই কারণে তাদের দুজনকে সম্মানার্থে তাদের নাম অনুসারে হচ্ছে আলাদা আলাদা ভাবে আলাদা আলাদা দেশে আলাদা আলাদা রকম হচ্ছে এককে ইউজ করা হয়। টেসলাও বিজ্ঞানীর নাম, গসও বিজ্ঞানীর নাম। তো দেখো টেসলা এবং গস এই একক দুটার মধ্যে একটা সম্পর্ক আছে, তোমাকে জানতে হবে যে 1 টেসলা ইকুয়ালস টু 10 to the power 4 গস। এটা যদি জানা থাকে তাহলে আমরা কিন্তু গস থেকে টেসলাতে ইজিলি কনভার্টটা করতে পারবো। কি করবো আমরা এখন? এখানে যেহেতু বলা আছে 10 to the power 5 গস, বাট এটা তো এসআই একক না, আমরা যেহেতু এসআই একক করে করে অভ্যস্ত, তো আমাকে এসআই এককে কনভার্ট করতে হবে। আমরা জানি 10 to the power 4 গস সমান যদি 1 টেসলা হয়, তো 10 to the power 5 গস সমান কত হবে? 10 টেসলা অবশ্যই, অর্থাৎ 10 to the power 5 গস ইকুয়ালস টু 10 টেসলা। এটা তোমাকে প্রথমত বের করে রাখতে হবে, আদারওয়াইজ তুমি পারবে না, ম্যাথটা ভুল আসবে। এখন দেখি এখন কি বলেছে, তোমাকে ভেলোসিটি দেয়া আছে, কত বেগে ইলেকট্রনটা মুভ করছে সেটা বলা আছে, অ্যাঙ্গেল দেয়া আছে। এটা আমি কিছুদিন আগে একটা কোয়েশ্চেন ব্যাংক সলভিং এ দেখিয়েছিলাম, এটা হচ্ছে শর্ট সিলেবাস নাই তোমাদের, যে একটা চুম্বক ক্ষেত্রে যদি একটা আধান মুভ করে এবং সে যদি যেই বেগে চলছে সে যদি চুম্বক ক্ষেত্রের সাথে থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে এই সূত্র থেকে আমরা কিন্তু বের করতে পারবো যে তার চুম্বক ক্ষেত্রের বলের ভ্যালুটা কত। ডিরেক্ট বসিয়ে দিব। ইলেকট্রন যেহেতু তার আধান কত, এটা মাইনাস, মাইনাস কল্পনা করতে পারো, না কল্পনা করতে পারো, সমস্যা না।
এখানে যেহেতু অপশন দেওয়া নেই আমি হিসাব করছি না। ভিবি, ভি কত? ভি হচ্ছে 10 টু দি পাওয়ার 6। বি, বি হচ্ছে 10 টেসলা, একটু আগে বের করলাম। সাইন থিটা, সাইন 30 ডিগ্রি, এটা হাফ লিখে দিলেও হতো। 8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 13, এটা আনসার। ঠিক আছে, 8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 13 নিউটন, আনসার শেষ। নেক্সট কোয়েশ্চেন, focal length, focal length of the objective and eyepiece of an astronomical telescope। এটা হচ্ছে আবার ওই জ্যামিতিক আলোকবিজ্ঞান চ্যাপ্টারই। অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপকে দুই ভাগে ব্যবহার করা যায়। একটা হচ্ছে বলা হয় স্বাভাবিক দর্শন। স্বাভাবিক দর্শন মানে হচ্ছে অসীম দূরত্ব থেকে আসবে, একটা বলে স্পর্শ দর্শন, স্পষ্ট দর্শন মেবি এরকম কিছু নাম ছিল, যে অসীম দূরত্ব থেকে একটা। আর একটা হচ্ছে তোমার নর্মাল যে ডিস্টেন্স, আমাদের স্বাভাবিক যে দূরত্ব 25 সেন্টিমিটার, সেখান থেকে যদি হিসাব করো তো সেটা আরেকটা। তো যে কোনো একটা টেলিস্কোপে হচ্ছে মোটামুটিভাবে দুইটা লেন্স থাকে, এরও বেশি থাকে এখনকার গুলোতে, বাট মোটামুটিভাবে দুইটা লেন্স থাকে। তো এই দুইটা লেন্সের মধ্যে একটা থাকে তোমার চোখের কাছে, আর আরেকটা থাকে বস্তুর কাছে, মানে একটা এখানে থাকে আর একটা হচ্ছে তোমার এই পাশে থাকে। তাহলে যেটা হচ্ছে চোখের কাছে থাকে সেই লেন্সটাকে নাম দেওয়া হয়েছে আইপিস, ঠিক আছে। আর যেটা অবজেক্টের কাছে থাকে, বস্তুর কাছে যাকে তুমি দেখতে চাচ্ছ, তাকে নাম দেওয়া হয় অবজেক্টিভ। তার মানে দুইটা আলাদা আলাদা লেন্স, তাদের যে ফোকাল লেংথ মানে হচ্ছে ফোকাস দূরত্ব, তাদের ভ্যালু দেওয়া আছে। একটা হচ্ছে অবজেক্টিভের কত, অবজেক্টিভের হচ্ছে তোমার 40, আইপিসের হচ্ছে 10। এটা লিখে রাখি একটু, এফ অফ, সরি, এফ অফ অবজেক্টিভ 40 সেন্টিমিটার, আর এফ অফ আইপিস ইকুয়ালস 10 সেন্টিমিটার। এটা ভ্যালু দেয়া আছে প্রথমত। আর কি বলা আছে, ক্যালকুলেট দ্য রেশিও অফ দ্য লেংথ অফ দ্য ইনস্ট্রুমেন্ট। আমি এই যে যন্ত্রটা আছে, যন্ত্রটার দূরত্ব বের করতে বলেছে, যে একদম ফোকাল, সরি, এই আইপিস থেকে শুরু করে অবজেক্টিভ পর্যন্ত এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটাকে ওই যন্ত্রের, যে কোনো একটা যন্ত্রের তোমার দূরত্ব বলা হয়। তাহলে এই দূরত্বটা আমাকে বের করতে বলেছে, যে এখান থেকে আইপিস থেকে এর দূরত্ব কতটুকু, এই দূরত্ব এল বের করতে বলেছে। এবং বের করতে বলেছে ম্যাগনিফিকেশন। আমরা কেন দূরবীন ইউজ করি, একটা টেলিস্কোপ ইউজ করি, কেন ইউজ করি, হচ্ছে দূরের কোনো জিনিসকে বড় আকারে দেখার জন্য, তাই না? ওটি বলেছে ম্যাগনিফিকেশন মানে হচ্ছে তুমি ওই দূরের একটা জিনিসকে কত বড় দেখতে পাবে, সেটাকে বলা হয় ম্যাগনিফিকেশন। তাহলে বলেছে ক্যালকুলেট দ্য রেশিও অফ দ্য লেংথ, মানে লেংথের সাথে ম্যাগনিফিকেশন বা কত বড় দেখতে পাচ্ছি, এম, এল এর সাথে এম এর যে রেশিওটা, এই রেশিওটা কত। আচ্ছা, এটা এটা অদ্ভুত কোশ্চেন করেছে এক প্রকার, কারণ এই এলটা কি সেন্টিমিটারে নিব নাকি মিটারে নিব, কিন্তু কোনো কিছু বলা নেই। তো অপশন দেখে আমাকে জাজ করতে পারতে হবে অ্যাকচুয়ালি সেন্টিমিটার নাকি মিটার, কারণ ম্যাগনিফিকেশনে কোনো একক হয় না, একক নাই। কারণ এটা অ্যাকচুয়ালি বোঝায় যে বিম্বের দৈর্ঘ্য কত এবং অ্যাকচুয়াল বস্তু দৈর্ঘ্য কত, এই দুটো অনুপাত। তো দৈর্ঘ্যের সাথে দৈর্ঘ্য অনুপাত করলে কোনো একক পাবা না, বাট এটা কিন্তু একটা লেন্থ, কিন্তু একটা দৈর্ঘ্য। তো এটা সেন্টিমিটার নাকি মিটার, এটা কোনো ইনফরমেশন দেয়া নেই আমাকে। এই যে অপশন দেখে হয়তো বা জাজ করতে পারতে হবে যে অপশন ইয়া কত। তো চলো প্রথমত হচ্ছে আমরা এক এক করে করি। তো দেখো এল এর যে সূত্রগুলো, এল এবং এম এর সূত্রগুলো, এটা হচ্ছে একটু অন্যরকম মনে রাখতে হবে তোমাকে। আচ্ছা, এখানে একটা জিনিস বলা আছে যে ফর ফোকাসিং ইন দ্য লিস্ট ডিস্টেন্স অফ ডিস্টিংক্ট ভিশন। আমরা যদি হচ্ছে কোনো একটা জিনিস বস্তুকে ঠিক মতো দেখতে চাই, তাহলে কিন্তু একটা মিনিমাম একটা ডিস্টেন্স থাকতে হয়। তুমি চোখের কাছে একটা বস্তুকে নিয়ে আসলে তুমি দেখতে পাবে না, মানে ঝাপসা ঝাপসা লাগবে। অনেক দূরে নিয়ে গেলেও হয়তো বা দেখতে পাবে না। কিন্তু একটা মিনিমাম একটা ডিস্টেন্স লাগে, যে তুমি একটা বস্তুকে যদি ঠিক মতো দেখতে চাও, এই ডিস্টেন্সটাকে ডি দ্বারা প্রকাশ করা হয়। এবং একটা মানুষ যার চোখ স্বাভাবিক আছে, স্পষ্ট দর্শনের নিকটতম এই দূরত্বটাকে বলা হয় 25 সেন্টিমিটার, এর ভ্যালুটা। এই বাংলাতে যেটা বললাম স্পষ্ট দর্শনের নিকট দূরত্ব, সেটাকে ইংলিশে বলা হচ্ছে লিস্ট ডিস্টেন্স অফ ডিস্টিংক্ট ভিশন, ঠিক আছে। এটা হচ্ছে 25 সেন্টিমিটার। তো এই ভ্যালুটা তোমাকে মুখস্থ রাখতে হবে। এটা হচ্ছে স্বাভাবিক চোখওয়ালা মানুষের জন্য, যার দৃষ্টি ত্রুটি আছে, তার জন্য মায়োপিয়া বা হাইপারমেট্রোপিয়া তোমরা জানো। তো সেই ক্ষেত্রে ডি এর ভ্যালুটা কমে যায় অথবা বেড়ে যায়, ডিপেন্ড করতেছে তোমার রোগটা কেমন হয়েছে। এই কারণে তোমরা হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের লেন্স পরো। কেউ কেউ হচ্ছে উত্তল দর্পণ, কেউ কেউ হচ্ছে অবতল দর্পণ, তাই না? লেন্স, সরি, দর্পণ বলছি। তো এই সূত্রটা কি, এল এর সূত্রটা হচ্ছে এফ নট প্লাস এফ ইন্টু ডি ডিভাইড বাই এফ প্লাস ডি। এটা তোমাকে মনে রাখতে হবে যদি হচ্ছে
তোমার স্পষ্ট দর্শনের নিকট দূরত্বে আমি ফোকাসিং করি, তাহলে দূরত্ব ইকুয়েশনটা এটা। যদি এটা না বলে আমাকে হচ্ছে অসীম দর্শনের জন্য বলতো, তাহলে ইকুয়েশনটা আলাদা হতো। দুই রকম ইকুয়েশন তোমাদের বইয়ে দেয়া আছে, তোমরা যদি একবার দেখো তুমি বুঝতে পারবে। ভ্যালুটা বসিয়ে দিব, ক্যালকুলেটর ডিরেক্ট 40 প্লাস এফ নট হচ্ছে 40, উপর কি এফই, এফই হচ্ছে 10 ইন্টু ডি 25 ডিভাইডেড বাই 10 প্লাস 25 আসবে 47.14। 47.14 আপাতত সেন্টিমিটারে রাখি, যদি মিটারে করা লাগে তাহলে আমরা চেঞ্জ করে নিব, যেহেতু বড় নেই কিছু। আরেকটা কি, আরেকটা লাগবে আমার ম্যাগনিফিকেশন ফ্যাক্টরটা কত। ম্যাগনিফিকেশনের ফ্যাক্টরের ইকুয়েশন হচ্ছে এফ ও বাই এফ ই 1 প্লাস ডি বাই এফ ই। এটা হিসাব করি কত আসে, এফ ও বাই এফ ই, এফ ও কত, এটা হচ্ছে 40 ডিভাইডেড বাই 10 ইন্টু 1 প্লাস ডি হচ্ছে 25 বাই এফই 10। আমি ওখানে উল্টা লিখেছি, এটা ডি বাই এফই না, এটা অ্যাকচুয়ালি এফই বাই ডি হওয়া উচিত। মনে হয় এফই বাই ডি ছিল। টেন বাই 25, এটা আসছে 5.6। 5.6। তো দেখো দুটো ভ্যালু দুটো পেলে আমি যদি একটু ভাগ করে দেখি কারোর সাথে মিলে আছে, তাহলে আনসার হয়ে যাবে আমার 47.14 ভাগ 5.6, 8.42 এর কাছাকাছি। হ্যাঁ, অপশন আছে, তার মানে অ্যাকচুয়ালি এই প্রত্যেকটা অপশন আসলে সেন্টিমিটারে দেয়া ছিল, সেন্টিমিটারে, কারণ এটা কিছু একটা একক হবে, নিচে একক নাই, সো সেন্টিমিটার। তাহলে 8.42, অর্থাৎ এল বাই এম সমান হচ্ছে 8.42। এটাই তোমাকে বের করতে বলেছিল। আশা করি বুঝতে পারা গেছে, খুব একটা টাফ ম্যাথ না, সূত্র জানা থাকলে সমস্যা হবে না, বাট শর্ট সিলেবাসে থাকলে আসলে সূত্রটাই হয়তো বা জানবা না। যাই হোক, 24 নম্বর প্রশ্ন, অ্যান অ্যাস্ট্রোনট ওয়েন্ট ইন এ রকেট অ্যাট এ ভেলোসিটি এত 2k in one planet, একটা প্ল্যানেটে গিয়েছিল একটা বেগে। লেংথ অফ দ্য রকেট, পৃথিবীতে লেংথ ছিল তার 100 মিটার। হোয়াট উইল বি দ্য লেংথ অফ দ্য মুভিং রকেট মেজার্ড ফ্রম আর্থ। তো যখন সে মুভ করবে এত বেগে, তখন তার লেংথটা কত হবে। এটা হচ্ছে আপেক্ষিকতার সূত্রটা ইউজ করলেই হচ্ছে এল সমান এল নট রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার করে ফেলি। ভি কত, 1.5 10 টু দি পাওয়ার 8, একে আবার সি দ্বারা ভাগ করতে হবে, 10 টু দি পাওয়ার 8 মনে মনে বাদ দাও, এটা আসবে ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এটা আসবে 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এটা আসবে রুট করো, এটা আসবে, এর সাথে এল নট গুণ করতে হবে শুধুমাত্র 100, গুণ করলে কত আসে 86.6 মিটার, এটা আনসার। তো যখন তোমার ক্যালকুলেটর অ্যালাউ করবে তখন আসলে এত কিছু লেখার দরকার নেই, সূত্র লিখবে, বাকি সব ক্যালকুলেটরে হবে ক্যালকুলেশন, জাস্ট আনসারটা দাগিয়ে দিবে, ঠিক আছে। 25 নাম্বার, আফটার 6000 ইয়ার্স, ইফ 6000 বছর পরে, ইফ এ রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল, একটা যে তেজস্ক্রিয় পদার্থ, বিকামস 164th পার্ট, মানে আগে যতটুকু ছিল তার 64 ভাগের 1 ভাগ হয়ে যায়, দেন হোয়াট ইজ ইটস হাফ লাইফ, তাহলে এর হাফ লাইফ কত। হাফ লাইফ মানে কি, অর্ধায়ু কত। তো তার জন্য সূত্র কি ছিল, আমাদের সূত্র ছিল এন সমান এন নট, এটা তাই না। তো প্রথমত আমরা হচ্ছে ল্যামডাটা বের করব, তাহলে এন বাই এন নটের ভ্যালু তো দেয়া আছে 1/64, হিসাব করি, একটু মনে মনে হিসাব করার ট্রাই করি। এন বাই এন নট মানে হচ্ছে 1/64, আর ই টাইমে ট্রান্সফার হলে কি আসবে, লন। তাহলে লন আমি একবার লিখছি 1/64, একটা মাইনাস চিহ্ন আসবে স্বাভাবিক, কারণ এই মাইনাস আর এই মাইনাস মিলে ভ্যালিশ হয়ে যাবে। কল্পনা করে নাও যে এই মাইনাস আর এই মাইনাস কেটে গেছে, আর তারপর হচ্ছে তোমাকে যদি হচ্ছে আমি টি দ্বারা ভাগ করতে দেই, টি কত 6000 বছর পরে, তাহলে ভাগ হচ্ছে টি 6000। তাহলে এই যে ভ্যালুটা বের হলো তোমার, এই ভ্যালুটা হচ্ছে কিসের ভ্যালু, এই ভ্যালুটা হলো ল্যামডার ভ্যালু। তাহলে 6.93 কিছু একটা পেলে, আমি এখান থেকে ল্যামডা পেয়ে গেলাম। আমাকে বের করতে হবে টি হাফ, অর্ধায়ু। তো টি হাফ সমান আমরা জানি লন 2 ডিভাইডেড বাই হচ্ছে ল্যামডা, যেটা পেয়েছো, তো সেটাই করবো আমরা। লন 2, লন 2 ভাগ একটু আগে যে আনসারটা আসলো সেটা ভাগ করলে মাইনাস আসে, মাইনাসটা করতে বলেছিলাম মনে মনে তোমাকে এই মাইনাসের সাথে কেটে দিতে হবে,
তাহলে অ্যাকচুয়ালি 1000 বছর হচ্ছে এর অর্ধায়ু। আনসার 1000 ইয়ার্স। বুঝতে পারা গেছে আশা করি। ক্যালকুলেশন সব ক্যালকুলেটরে হবে। 26, in a common emitter configuration a transistor has beta equals to 100, ঠিক আছে, কারেন্ট গেইনের ভ্যালু দেয়া আছে 100 যদি কমন এমিটার কনফিগারেশন হয়, তাহলে সেখানে ইনপুট যে রেজিস্ট্যান্স আছে সেই রেজিস্ট্যান্সটা হচ্ছে 5 কিলো ওহম এবং পিক ভ্যালু অফ দ্য এসি ইনপুট ভোল্টেজ, আর ভোল্টেজের যে ম্যাক্সিমাম ভ্যালুটা সেটা ছিল হচ্ছে 0.1 ভোল্ট। আমাকে বের করতে বলছে হোয়াট ইজ দ্য পিক ভ্যালু অফ কালেক্টর কারেন্ট। তোমরা যারা জানো সেটা হচ্ছে একটা কমন এমিটার কানেকশনে জিনিসটা দেখতে কিরকম, এরকম হয়, এরকম এরকম এরকম, তাই না? তো আমি এনপিএন আঁকছি, এটা হচ্ছে তোমার কমন এমিটার কানেকশন। তো এটা হচ্ছে ইনপুট থাকে এখানে, আর আমি কি করলাম এরকম না, একটু কমন এমিটার ঠিক আছে। এটা হচ্ছে তোমার ইনপুট এবং এটা হচ্ছে আউটপুট, ঠিক আছে। তো ইনপুটে কে থাকে? ইনপুটে কিন্তু বেস থাকে, বেস হচ্ছে ইনপুটে থাকে। এমিটার তো কমন বলে দিয়েছে, এটা হচ্ছে এমিটার দুইটার মাঝখানে থাকে এবং কালেক্টর হচ্ছে তোমার আউটপুটে থাকে, কালেক্টর। আমাকে এখানে যে অপশনটা দিয়েছে, যেহেতু বলেছে কি ইনপুট রেজিস্ট্যান্সের ভ্যালু দেওয়া, ইনপুট রেজিস্ট্যান্সের ভ্যালু দেওয়া মানে সহজ কথায় এই যে বেস যেই রোধের মধ্য দিয়ে যাবে তার ভ্যালু দেওয়া আছে। তার মানে ইনপুট রেজিস্ট্যান্স মানে হচ্ছে বেসের জন্য, বেসে যাওয়ার আগে যে রেজিস্ট্যান্সটাকে সে ক্রস করে চলে যাবে, তাহলে বেসের রেজিস্ট্যান্স, সহজ কথায় খাঁটি বাংলা যদি বলি, এটা বেসের রেজিস্ট্যান্স দেওয়া আছে, বেসের ইনপুট ভোল্টেজ দেওয়া আছে। তাহলে তুমি এই দুটো ভি বাই আই যদি আর করো, তাহলে বেসের কারেন্ট পাওয়া শেষ। সেটাই করবো আমরা, বেসের কারেন্ট বের করবো আইবি, এবং সেটা ম্যাক্সিমাম কারেন্ট হবে। কারণ কি বলেছে যে ম্যাক্সিমাম পিক ভ্যালু, মানে পিক মানে কি ম্যাক্সিমাম যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা হচ্ছে 0.1 ভোল্ট। এসি তো হচ্ছে তোমার কন্টিনিউয়াসলি চেঞ্জ হয়, তাই না? জানো তো এভাবে সবসময় কিন্তু সেম ভ্যালু থাকে না। তাহলে তার যে পিক যে ভ্যালুটা, সেই ভ্যালুটা দেওয়া আছে তোমার কাছে। তাহলে পিক মোমেন্টে যেই বেস কারেন্ট পাওয়া যাবে তার সাপেক্ষে ওই পিক মোমেন্টে কালেক্টরের কারেন্টটা কত এটা বের করতে বলেছে। করে ফেলি। আইবি, আইবি সমান কি? তাহলে আমরা জানি ভি বাই আর করবো, তাহলে ভি বাই আর ক্যালকুলেটর, ভি কোথায়? ভি হচ্ছে 0.1 আর কত 5 10 টু দি পাওয়ার 3, এটা আসবে 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5, 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5 অ্যাম্পিয়ার। আইবি জানা হয়ে গেছে, আমাকে দরকার আইসি কত, কালেক্টরের মধ্যে কারেন্ট কত, তার জন্য বিটা দেওয়া আছে। বিটা সমান আমরা কি জানি? আইসি বাই আইবি। তার মানে আইবি মানে হচ্ছে বিটার সাথে আইসি কে, সরি কি বলছি, আইসি সমান হচ্ছে বিটার সাথে আইবি কে গুণ করতে হবে। তাহলে আইবি তো অলরেডি জানি, বিটার ভ্যালু কত 100, তো 100 সাথে এটা গুণ দাও, এটাকে যদি 100 সাথে গুণ দাও, ক্যালকুলেটর লাগবেও না, এটা আসবে, বা এটাকে আমি বলতে পারি 2 মিলি অ্যাম্পিয়ার। এই যে আনসার 2 মিলি অ্যাম্পিয়ার, ঠিক আছে। 26 নম্বর শেষ। 27 নম্বর, দ্য ইলেকট্রন অ্যান্ড প্রোটন অফ অ্যান অ্যাটম আর সেপারেটেড বাই অ্যাটোমিটার, মানে ইলেকট্রন এবং প্রোটনের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে। ফাইন্ড দ্য রেশিও বিটুইন দ্য ইলেকট্রিক ফোর্স অ্যান্ড দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স। এই দুইটার মধ্যে যে হচ্ছে ইলেকট্রিক যে ফোর্সটা আছে, তড়িৎ কুলম্ব বল, আর এটা হচ্ছে মহাকর্ষ বল, এই দুটোর অনুপাত বের করতে বলেছে। হাবিজাবি অনেক ভ্যালু দেওয়া আছে, যেগুলো অ্যাকচুয়ালি দেয়া না থাকলেও মুখস্থ রাখতে হবে। প্রোটনের ভর, ইলেকট্রনের ভর, তারপর হচ্ছে জি এর ভ্যালু, এগুলো কেন দেওয়া থাকবে একটা প্রশ্নে? আমি হলে প্রশ্নে এত কিছু দিব না, ঠিক আছে, কারণ এগুলো তোমাকে মনে রাখতে হবে অ্যাকচুয়ালি। তো দেখো, এটা যদি সলভ করতে চাই, প্রথমে কি বলছি, ইলেকট্রিক ফোর্স এবং গ্র্যাভিটেশনাল ফোর্সের মধ্যে অনুপাত। তাহলে ইলেকট্রিক ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্স, তো সূত্র কি? সূত্র হচ্ছে 1/4 পাই ইপসাইলন নট Q1 Q2 বাই আর স্কয়ার, আর এখানে হচ্ছে জি M1 M2 বাই আর স্কয়ার, আর স্কয়ার কেটে যাচ্ছে, থাকবে শুধু এতটুকু পার্ট। এতটুকু পার্ট তো ক্যালকুলেট করতে পারবো আমরা। দেখি উপরে উপরে কি 1/4 পাই ইপসাইলন নট 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, Q1 Q2 যেহেতু ইলেকট্রন এবং প্রোটনের মধ্যে, তাই না? ইলেকট্রন এবং প্রোটন, তাহলে ইলেকট্রনের আধান কত? সেম, কিন্তু ইলেকট্রন প্রোটনের আধান সেম, স্কয়ার করলেই হয়ে যাচ্ছে। আমি কাজ করি, একবারে স্কয়ার লিখে দিই, 1.6 10 টু দি পাওয়ার মাইনাস 19 স্কয়ার, শেষ। Q1 Q2 শেষ। নিচে হচ্ছে জি M1 M2, জি কত 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11
এম, এম মানে হচ্ছে ইলেকট্রনের ভর, এটা প্রোটনের ভর 1.67 10⁻⁻27। হিসাব যদি করি 2.27 10⁻39, এত 39। এই যে সি নাম্বার যে অপশনটা, এটা আনসার। বুঝা গেছে? চলে আসবো আমরা হচ্ছে 28 নাম্বার। ওকে, এই একমাত্র কোয়েশ্চেন যেটা আমার খুব ভালো লেগেছে, কারণ এটা একমাত্র প্রশ্ন যেটা হচ্ছে একটু আউট অফ দ্য বক্স। এটা আমি সবার লাস্টে করাচ্ছি, এটা লাস্টের জন্য রেখে দিচ্ছি। চলো আগে 29 নাম্বারটা করি, কারণ এটা খুবই মজাদার একটা প্রবলেম, এবং এটার সূত্রটা তোমাদের বইয়ে কোথাও দেওয়া নেই। আমি সূত্রটা একবারে প্রতিপাদন করে দেন হচ্ছে ডিসকাশন করব। 29 আগে করে আসি, ঠিক আছে? 29, এ রে অফ লাইট emitted beneath the surface of an unknown liquid with air above it undergoes টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। মানে হচ্ছে একটা অজানা একটা লিকুইড ছিল, সেখান থেকে একটা আলো আসার পরে সেটা সম্পূর্ণ পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন যদি ঘটায়, তাহলে সেই ক্ষেত্রে আমাকে বের করতে বলেছে হোয়াট ইজ দ্য ইন্ডেক্স অফ রিফ্র্যাকশন। একটু আগে যে বললাম প্রতিসরণাঙ্ক, এই প্রতিসরণাঙ্কের ভ্যালুটা বের করতে হবে এই লিকুইডটার জন্য। চিত্রে কিন্তু একটা ইনফরমেশন দেওয়া আছে, যদিও চিত্রটা একটু আমার কাছে কনফিউজিং লেগেছে। সেটা হচ্ছে এই যে কোণটা, এই কোণটা বলা হচ্ছে থিটা সি। থিটা সি মানে কি? ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, তাই না? সংকট কোণ। তো কোনো একটা জিনিস যদি সংকট কোণে যায়, সে কিন্তু ভিতরে আসে না সাধারণত, সে একদম ফ্ল্যাট হয়ে যায়, ঠিক আছে? মানে কোনো একটা আলো যদি এভাবে এপাশে এসে প্রতিসরণ না হয়ে সে একবারে তল বরাবর ঘেঁষে ঘেঁষে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বের হয়ে যায়, তাহলে সেটাকে আমরা হচ্ছে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বলি বা সংকট কোণ বলি। অর্থাৎ এই কোণটার মান যদি আরেকটু তুমি বৃদ্ধি করো, তাহলে সেটা তারপরে ভিতরে আসা শুরু করবে, ঠিক আছে? ম্যাটার করে না, থিটা সি যেহেতু বলে দিয়েছে, অর্থাৎ ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের ভ্যালু, তোমাকে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থেকে মিউ এর ভ্যালু বের করতে হবে। এই জিনিস তোমরা 9-10 পড়ে এসেছো, যে মিউ মিউ সমান কোন একটা যদি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে, তাহলে আমরা এই সূত্র বলতে পারি, ঠিক আছে? যে মিউ হচ্ছে, সরি সাইন ইনভার্স না, মিউ হচ্ছে সাইন থিটা সি, তাই না? সাইন থিটা সি। তো আমাকে যদি বের করতে বলে যে মিউ এর ভ্যালু কত, তাহলে সেটা যদি বের করতে চাই আমি কি করব? আমি প্রথমত যে জিনিসটা করব সেটা হচ্ছে ইয়ে করব, এই থিটা সি এর ভ্যালুটা বের করব। থিটা সি কত? দেখো এটা যদি থিটা হয়, এটা থিটা হবে, তাহলে এটা লম্ব, এটা হচ্ছে তোমার, সরি এটা ভূমি, এটা হচ্ছে লম্ব। তাহলে ট্যান ইনভার্স আমি লম্ব বাই ভূমি বলতে পারি না? 2/3, এখান থেকে হিসাব করি। আচ্ছা, এই কোয়েশ্চনটা ভুল হয়েছে, এটা সাইন থিটা সি শুধু হবে না, এটা 1/sin থিটা সি হবে। এটা দেখে মনে পড়লো, যাই হোক। তাহলে ট্যান ইনভার্স 2/3, এটার আনসার কত আসে? 33.7। তাহলে 33.7 ডিগ্রি আমি পেয়ে গেলাম। এখন এই কোণটা যদি আমি এখানে বসাই, তাহলে 1/sin 33.7, হিসাব করো, 1/sin আনসার, এটা আসে 1.80। তো এটাই হচ্ছে আনসার। আশা করি তোমরা এতটুকু ইকুয়েশন জানো, এতটুকু যে সমীকরণটা 9-10 ছিল তোমাদের, এইচএসসি তেও আছে, বাট শর্ট সিলেবাসে তোমাদের ওই অধ্যায়টা নাই, ঠিক আছে? একই অধ্যায় থেকে অনেকগুলো প্রশ্ন করে ফেলেছে, কিন্তু জ্যামিতিক আলোক বিজ্ঞান চ্যাপ্টার থেকে অনেকগুলো প্রশ্ন বেশি করে ফেলেছে। যাই হোক, এটা 9-10 আইডিয়া থেকে তোমরা করতে পারবে আই গেস। এই সূত্রের প্রমাণটা যাদের জানা নাই, তারা অবশ্যই কিন্তু দেখে নিবে, কারণ এটা 9-10 তোমাদের জিনিস বলা আছে, কেন উপরে 1 হলো, কেন নিচে থিটা সি হলো, এটা জিনিসটা জানতে হবে। চলে আসবো আমরা 30 নম্বর প্রশ্নে। রেফার টু দ্য ফলোইং ফিগার, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ভি নট অ্যাক্রস দ্য ডায়োড। এই ডায়োডের দুই পাশে আমাকে ভি নটের ভ্যালু বের করতে বলেছে। দেখো, একটা ডায়োড, তুমি যদি কারেন্টটা এইভাবে যাওয়া শুরু করে, কারেন্ট এইভাবে যাবে, গিয়ে 10 ওহমে যাবে, গিয়ে হচ্ছে এই পয়েন্টে যখন আসবে, যেহেতু এই ডায়োডটা এবং এই রোধটা সেম দুই পয়েন্টে কানেক্টেড, দেখো না, সেম দুই পয়েন্টে কানেক্টেড, কারণ এদের মাঝামাঝি কোনো রোধ নাই। বাট এই ডায়োডটা কিন্তু রিভার্স বায়াসে কানেক্টেড। দেখো, তুমি কারেন্টটা যদি এদিকে আসে, সে দেখবে যে এখানে রিভার্স বায়াস, তাহলে এপাশে আসলে কারেন্টটা প্রবেশ করতেই পারবে না, রিভার্স বায়াস হওয়ার কারণে। কারেন্টটা অ্যাকচুয়ালি বাধ্য হবে এই পাশ দিয়ে আসার কারণে, আসার জন্য। আমরা কি জানি যে কোনো একটা ডায়োড যদি কোনো একটা সার্কিটে রিভার্স বায়াসে থাকে, সে একটা ওপেন সার্কিটের মতো কাজ করে। কিসের মতো? মানে এটা থাকা না থাকা সেম জিনিস, এটা একটা ওপেন সার্কিটের মতো কাজ করবে।
আমাকে যেহেতু বলেছে, আমাকে বলেছে কি হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ভি নট, এই 2 পয়েন্টের হচ্ছে ভি নটটা বের করতে। তাহলে অ্যাকচুয়ালি আমি যদি কোনোভাবে এই রোধের 2 পয়েন্টে ভিটা বের করতে পারি তাহলে হয়ে যাচ্ছে। তো রোধের 2 পয়েন্টে ভি কি বের করবো? প্রথমে কারেন্টের ভ্যালু বের করব, আই সমান ভি বাই আর, ভি হচ্ছে 12, আর যেহেতু সিরিজে 10 5 প্লাস 15, আই যদি বের হয় তাহলে ভি নট বের হবে। তাহলে ভি নট সমান আমরা জানি আই ইন্টু ওই আর যে রোধটা বলা আছে 12/15, আর আর টু হচ্ছে 5, তাহলে 4 ভোল্ট। তাহলে 4 ভোল্ট হচ্ছে আনসার। এটা ওপেন সার্কিট না হলে আমি তোমাদের কাছে কোশ্চেন রাখছি, এটা যদি রিভার্স বায়াসে না থাকতে ফরওয়ার্ড বায়াসে থাকতো, উল্টা থাকতো, উল্টো, তাহলে তোমার আনসারটা কত হতো এটা আমাকে জানাবে। ঠিক আছে, চলে আসবো 31 নম্বর প্রশ্নে। অ্যাট হোয়াট নেট রেট ডাস হিট রেডিয়েট ফ্রম 275 মিটার স্কোয়ার ব্ল্যাক রুফ? এটাকে এই খুব একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন। এটা হচ্ছে রেডিয়েশনের একটা কোয়েশ্চেন, এটাকে বলে হচ্ছে ব্ল্যাক বডি রেডিয়েশন, কৃষ্ণ বস্তুর বিকিরণ বাংলায়। ঠিক আছে, একটা রুফ দেয়া আছে, তার এরিয়া বলা আছে, একটা রুফ ছাদ, তার এরিয়া হচ্ছে 275 মিটার স্কোয়ার, একটা ছাদ। সেই ছাদ থেকে হচ্ছে রাতের দিকে আলো তাপ বের হয়ে আসছে। কি বলা আছে, যখন রুফের টেম্পারেচার 30 ডিগ্রি ছিল। ঠিক আছে, আমি T1 কল্পনা করে এটাকে 30 মানে কত, 30 মানে হচ্ছে তোমার 303 কেলভিন, এটা দেয়া আছে। এবং সারাউন্ডিংসের টেম্পারেচার কত দেওয়া আছে 15 ডিগ্রি, তার মানে T2 বলতে পারি আমি, 15 কে করলে কেলভিন করলে 288 কেলভিন। দ্য এমিসিভিটি অফ দ্য রুফ, এটাকে ইপসালন দ্বারা প্রকাশ করা হয়। মানে একটা বস্তু কতটুকু হিট রেডিয়েট করতে পারে, এমিট করতে পারে, সেটাকে তার এমিসিভিটি বলে। এখানে 0.9 বলা। যদি একটা পারফেক্ট ব্ল্যাক বডি হয় তার ভ্যালু আসলে 1 ধরা হয়। যদি এখানে ইপসালনের ভ্যালু দেয়া না থাকতো, তোমাকে কল্পনা করতে হতো এটা 1। আমি পারফেক্ট ব্ল্যাক বডি কল্পনা করে নিতাম। ঠিক আছে, আর কি বলা, দ্য স্টেফান বোলসম্যান কনস্ট্যান্ট, এটা তো মুখস্থ রাখতে হবে, এটা সিগমা। সিগমা এটা হচ্ছে, যদিও বলা আছে 5.67, ওকে এটা ভুল দেয়া আছে কিন্তু, যদিও বলা আছে, যারা এটা দেখে আনসার করেছে তারা কিন্তু ভুল করবা। 10⁸ বলা, 10⁸ না অ্যাকচুয়ালি, এটা 10 ইনভার্স 8। ঠিক আছে, 5.67 ইন্টু 10⁻8, এটা হচ্ছে স্টেফান বোলসম্যানের কনস্ট্যান্ট। যাই হোক, দেখি আনসার মিলে কিনা, তাহলে বুঝতে পারবো যে আমি ভুল করছি নাকি আবার। বাট আমার যতদূর মনে পড়ে 10⁻8 ছিল, 10⁸ হবে না। চলো আমরা এখন ইকুয়েশনটা দেখি। স্টেফান বোলসম্যানের ইকুয়েশন অনুসারে যে কতটুকু হিট বের হয়ে চলে আছে, সেই সূত্রটা হচ্ছে সিগমা ইপসাইলন এ T1⁴ T2⁴। ঠিক আছে, এখানে চিহ্ন নিয়ে আমি আসলে আপাতত মাথা ঘামাচ্ছি না, চিহ্ন যদিও দেয়া আছে, বাট ভ্যালুটা বের করলেই হবে। ভ্যালু সব ক্যালকুলেটরে বসে দিই। 5.67 10⁻⁻8, এমিসিভিটি হচ্ছে 0.9, এরিয়া হচ্ছে 275, এটা হচ্ছে T1 মানে 303⁴ মাইনাস 288⁴। আনসার এটা আসবে তোমার 2.17 10⁻⁴, এই যে মিলে গেছে, 2.17 10⁻⁴। চিহ্ন নিয়ে চিন্তা করার দরকার নেই। ঠিক আছে, 32 ইউভি রেডিয়েশন হ্যাভিং 300 ন্যানোমিটার ওয়েভলেংথ, একটা ইউভি রেডিয়েশন বলা আছে যার তরঙ্গ দৈর্ঘ্যের ভ্যালু দেওয়া 300 ন্যানোমিটার, ফলস ইউরেনিয়াম মেটাল, একটা হচ্ছে ইউরেনিয়াম ধাতুর উপর পতিত হয়, এবং কি ইজেক্টিং 0.5 ইলেকট্রন, এবং 0.5 ইলেকট্রন ভোল্ট ইলেকট্রন, মানে একটা ইলেকট্রন বের করে দিচ্ছে। যে ইলেকট্রন ভোল্টের তোমার হচ্ছে, কি বলছি, যে ইলেকট্রনের শক্তি 0.5 ইলেকট্রন ভোল্ট। হোয়াট ইজ দ্য বাইন্ডিং এনার্জি অফ দ্য ইলেকট্রন? এই যে কার্যাপেক্ষক বলে না আমরা, সেই কার্যাপেক্ষকের ভ্যালু বের করতে বলা হয়েছে ওই ইউরেনিয়াম মেটালের, এবং আনসার সব দেওয়া আছে ইলেকট্রন ভোল্টে। তাহলে আমরা হিসাব নিকাশ ইলেকট্রন ভোল্টেই করব। তো আমরা জানি যে যতটুকু এনার্জি আসে তার, সেটা দুইটা পার্টে বিভক্ত হয়। একটা হচ্ছে কার্যাপেক্ষককে সমান ব্যয় করতে, আর বাকি এক্সট্রা যদি থেকে যায় তাহলে সেটা হচ্ছে গতিশক্তিতে কনভার্ট হয়ে যায়। এখানে এটা বের করতে বলেছে, কি বের করব? হচ্ছে তোমার hc/λ থেকে করতে হবে, hc/λ। আর যদি আমি এটাকে ইলেকট্রন ভোল্টে কনভার্ট করতে চাই তাহলে আমাকে ইলেকট্রনের আধান দ্বারাও ভাগ করা লাগবে। ঠিক আছে,
আমাকে এটা বের করতে হবে। আর ই কে কত, ই কে ডিরেক্ট বলা আছে 0.5 ইলেকট্রন ভোল্ট। তো যেহেতু আনসার ইলেকট্রন ভোল্টে, আমি সব কিছুকে ইলেকট্রন ভোল্টে কনভার্ট করে নিব, করে ফেলি, এটার সাথে এটা ভাগ করে দিব। এইচ কত, 6.63 10 টু দি পাওয়ার -34, সি 3 × 10 টু দি পাওয়ার 8 বাই ল্যামডা 300 ন্যানোমিটার, 300 × 10 টু দি পাওয়ার -9। আর এই যে ইলেকট্রনের আধানটা, এটা একবারে ভাগ করে দিচ্ছি, তারপর মাইনাস করে দিব 0.5। আনসার কত আসে, 3.64, এই যে আনসার ইলেকট্রন ভোল্টে, 3.64 ইলেকট্রন ভোল্ট। তো দেখো মাঝে মাঝে কিন্তু তোমাকে অপশন দেখে জাজ করতে পারতে হবে তুমি কোন এককে করবা। অপশন যেহেতু সবগুলো ইলেকট্রন ভোল্টে, তাহলে আমি কি করতাম, যদি না দেখতাম আমি করতাম কি, এটাকে জুলে কনভার্ট করতাম, তারপর এটাকে জুলে কনভার্ট করতাম, তারপর বিয়োগ করতাম, বিয়োগ করে আবার হচ্ছে এটা দিয়ে ভাগ করতাম, ভাগ করে আলটিমেটলি ইলেকট্রন ভোল্টেই নিয়ে আসতাম। এত কষ্ট করার কি দরকার ছিল, জুলে যদি থাকতো তাহলে সেটা অবশ্যই করা লাগতো। ইলেকট্রন ভোল্টে থাকার কারণে তোমার টাইম কিন্তু সেভ হয়ে যাচ্ছে অনেক। 33, ফাইন্ড আউট দ্য এক্সপ্রেশন অফ ওয়াই ফর দ্য ফলোইং লজিক সার্কিট। ওকে, এটা কি, এটা হচ্ছে তোমার এক্স নর গেট, তাই না? এক্স নর গেটের এক্সপ্রেশন কি, এক্স নর দুইটা ইনপুটের হচ্ছে এক্স নর, একে এবার বার, একে হিসাব করলে এরকম আসে এবি প্লাস এবি বার। ঠিক আছে, হিসাব করি তাহলে, একটু লাল কলম নেই, এখানে দুইটাই এ, তাহলে এর আউটপুট কত হবে, যেখানে এ বি ছিল এখানে বি বলে কিছু নাই, এও যা বিও হচ্ছে অ্যাকচুয়ালি, তাহলে এ এ প্লাস এ এ বার, মানে এর আউটপুটটা এ এ মানে হচ্ছে এ, আবার এ এ মানে হচ্ছে এ, তাহলে এ প্লাস এ বার, এ প্লাস এ বার মানে কত, তো 1 চলে আসছে, তার মানে এর আউটপুট হচ্ছে 1। সেম ভাবে এটাও সেম আসবে না, এটা আসবে বিবি প্লাস বি বি বার, অর্থাৎ বি প্লাস বি বার ইকুয়ালস টু 1। তাহলে এই দুইখানে হচ্ছে 1 আর 1 ইনপুটে আসতেছে, এটাকে আবার হচ্ছে আরেকটা এক্স নর গেট দ্বারা পাস করতেছো তুমি, তাহলে এর আউটপুটে কি আসবে, 1 × 1 প্লাস 1 × 1 বার, মানে 1 প্লাস 1 বার, 1 বার মানে 0, 1 প্লাস 0 মানে 1। বাহ, এত কষ্ট করে একটা ম্যাথ করলাম, আনসারও নেই, আনসার নেই, নো অ্যান্সার। ওরা হয়তো বা কোনো একটা মিস্টেক করেছে, মানে লাস্টের গেটটা আসলে অন্য কিছু, তাও হতো না, যাই হোক অন্য কিছু চিন্তা করে দিয়েছে, বাট অ্যাকচুয়ালি মেলেনি, যারা সলভ করেছে ওরা নিজেরাই সলভ করতে ভুল করেছে হয়তো বা। 34, ইন এ সিঙ্গেল স্লিট ডিফ্রাকশন, ডিফ্রাকশন মানে কি, অপবর্তন, এটা অপবর্তন, এক চিরের জন্য অপবর্তন এক্সপেরিমেন্টে এ স্লিট অফ উইথ ডি, এটা স্লিটের উইথ দেওয়া আছে ডি, is illuminated by red light of wavelength of 650 ন্যানোমিটার। ঠিক আছে, 650 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের একটা আলো দিয়ে এই পরীক্ষাটা করা হচ্ছে। ডি এর ভ্যালু বের করতে হবে ফর দ্য ফার্স্ট ম্যাক্সিমাম, ফার্স্ট ম্যাক্সিমাম মানে হচ্ছে প্রথম যে চরম আছে তার চরমের জন্য, যেখানে ডিফ্রাকশন অ্যাঙ্গেল হচ্ছে 30 ডিগ্রি, মানে অপবর্তন যে কোণটা। যদি চরমের অপবর্তনের ক্ষেত্রে কিন্তু সূত্রটা এরকম ছিল, ডি সাইন থিটা সমান, চরমের জন্য কিন্তু উল্টা ছিল, n প্লাস হাফ ছিল এটা। ঠিক আছে, হিসাব করি, ডি আমাকে বের করতে হবে, যাই হোক ডি ইন্টু, আচ্ছা সাইন কত 30 ডিগ্রি, এন হচ্ছে প্রথম চরম যেহেতু, আর ল্যামডা কত 650 ইনভার্স 9, থাক হিসাব করে ফেলি, 1 প্লাস হাফ মানে হচ্ছে 1.5 ইন্টু 650 10 টু দি পাওয়ার -9, সাইন 30 মানে তো হাফ, হাফ এবার সেখানে আলটিমেটলি গুণ 2 হয়ে যাবে, এত 1.95 10 টু দি পাওয়ার -6 মিটার, 10 টু দি পাওয়ার -6 মানে আমরা জানি মাইক্রো, তাহলে মাইক্রোমিটারে আনসার দেওয়া আছে, সি নাম্বার হচ্ছে তোমার আনসার। ওকে, 35 এবং লাস্ট কোয়েশ্চেন, একটা বাকি আছে করবো। ইন এ হিট ইঞ্জিন দ্য টেম্পারেচার অফ সোর্স অ্যান্ড সিঙ্ক আর দেয়া আছে, সোর্স এবং সিঙ্কের টেম্পারেচার দেয়া আছে, ইফ দ্য ইঞ্জিন কনজিউমস এত পার সাইকেল, এতগুলো জুল যদি সে হিট গ্রহণ করে তাহলে সে হিট রিজেক্ট করবে কত, এটা বের করতে হবে। আমরা জানি একটা হিট ইঞ্জিন, আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে একদম প্রত্যাবর্তী একটা ইঞ্জিন, আদারওয়াইজ করতে পারবো না। প্রত্যাবর্তী ইঞ্জিনের জন্য এই সূত্র আমরা ফলো করি, Q1/Q2 = T1/T2। এখানে Q1 এর ভ্যালু কত, Q1 এর ভ্যালু হচ্ছে 25 × 10 টু দি পাওয়ার 5, Q2 বের করবো আমি, Q1 হচ্ছে 500/375, হিসাব করো
কত আসে? 25 ইন্টু 10 টু দি পাওয়ার 5 ইন্টু 375 ভাগ 500, 18.75, 1 2 3 4 5, আচ্ছা ইয়া করি, 18.75 10 টু দি পাওয়ার 7 আসবে নাকি, সরি 5 আসবে, 18.75 10 টু দি পাওয়ার 5 এটা। ঠিক আছে, 35 নম্বর পর্যন্ত আশা করি বোঝা গেছে। এখন আমরা বললাম যে এই টোটাল কোয়েশ্চেন একটা কঠিন প্রশ্ন দিয়েছে যেটা একেবারে আউট অফ সিলেবাস, এটা 28 নম্বর প্রশ্নটা, এটা একটু সলভ করে দেখবো। এই প্রশ্নটা একটু পড়ি, কি বলা আছে এখানে। বলা আছে একটা সার্কিট, যে সার্কিটে শুধুমাত্র রেজিস্ট্যান্স না, এখানে ক্যাপাসিটেন্সও আছে, মানে ক্যাপাসিটরও আছে, রেজিস্টরও আছে। ফর দ্য সার্কিট শোন ইন দ্য ফিগার, দ্য সুইচ এস ইজ ইনিশিয়ালি ওপেন, এই সুইচটা ইনিশিয়ালি ওপেন অবস্থায় ছিল, অর্থাৎ যেভাবে চিত্রে দেয়া আছে এভাবে ছিল। দ্য ক্যাপাসিটর ভোল্টেজ ইজ 70 ভোল্ট। আমরা সাধারণত জানি যে কোনো ক্যাপাসিটর কোনো সার্কিটে লাগানোর পর সে হচ্ছে ভোল্টেজ নেয়, অর্থাৎ চার্জ হয়। এই ইন্টারেস্টিংলি এই কোয়েশ্চেনে এই যে ক্যাপাসিটরটা আগে থেকে চার্জ অবস্থায় ছিল এবং চার্জিং অবস্থায় থাকা অবস্থায় চার্জে দুই প্রান্তে যে বিভব পার্থক্য, সেই বিভব পার্থক্য ছিল কত? 70 ভোল্ট। ওকে, দ্য সুইচ ইজ দেন ক্লোজড। এখন আমি করলাম কি, সুইচটাকে হচ্ছে ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পরে টি ইকুয়ালস টু 0 সেকেন্ড সময়, অর্থাৎ যখন টাইমের ভ্যালু 0 ছিল, অর্থাৎ একেবারে ইনিশিয়াল পয়েন্টে আমি হচ্ছে এটাকে ক্লোজ করলাম। আমাকে বের করতে হবে ক্যালকুলেট দ্য টাইম, টাইমের ভ্যালুটা বের করো, রিকোয়ার্ড বাই দ্য সার্কিট ফর হ্যাভিং এ কারেন্ট অফ 5 মাইক্রোঅ্যাম্পিয়ার। এটা বোঝার জন্য প্রথমে আমাকে বুঝতে হবে কিন্তু ঘটনাটা ঘটবেটা কি। এখানে কিন্তু অ্যাকচুয়ালি তুমি আগে থেকেই একটা চার্জ করে রাখা একটা ক্যাপাসিটর এই সার্কিটে রেখে দিয়েছো, সার্কিটটা ওপেন অবস্থায় রেখেছো, এই কারণে এই চার্জটা এখানে সংযুক্ত অবস্থাতেই ছিল। যেই মোমেন্টে আমি হচ্ছে এই সুইচটাকে অন করে দিব, ওই মোমেন্টে হবে কি, এই ক্যাপাসিটর যে চার্জটা ছিল সেটা ডিসচার্জ হওয়া শুরু করবে। কারণ কি, কারণ হচ্ছে এখানে হচ্ছে বিভব হাই পটেনশিয়াল বিভব পার্থক্য, আর এই সার্কিটের আরেকটা অংশে কোনো ধরনের বিভব নাই, মানে জিরো, মানে এর তুলনায় কম আর কি। ঠিক আছে, তো সেটা যদি হিসাব করি, যখনই তুমি সার্কিটে কানেক্ট করে দিবে, এই হাই পটেনশিয়াল থেকে কারেন্টটা হচ্ছে লো পটেনশিয়ালের দিকে মানে ফ্লো করা স্টার্ট করবে। তো এই ফ্লো করার সময় অবশ্যই কারেন্ট পাওয়া যাবে, বাট এটা তো একটা কনস্ট্যান্ট সোর্স না। আমরা যখন ব্যাটারি হচ্ছে আমরা প্লাগ লাগিয়ে দেই, তখন কিন্তু কারেন্টের একটা কনস্ট্যান্ট সোর্স পাওয়া যায় এবং কন্টিনিউয়াস একটা কারেন্ট পাওয়া যাবে, ধরলাম আমি ডিসির কথা বলছি। বাট এটা তো অ্যাকচুয়ালি অলরেডি হচ্ছে চার্জ অবস্থা ছিল, যত হচ্ছে কারেন্ট সে ফ্লো করবে তত হচ্ছে কারেন্টের ভ্যালু ধীরে 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 কমতে থাকবে। আমাকে বের করতে বলেছে কত সময় পর কারেন্টের ভ্যালু কমতে কমতে 5 মাইক্রোঅ্যাম্পিয়ারে আসবে, এটা আমাকে বের করতে বলেছে। মানে ইনিশিয়াল কারেন্টটা 5 মাইক্রোঅ্যাম্পিয়ার না, এটা হয়তোবা আরো বড়। আমাকে বের করতে বলেছে ওই টাইমের ভ্যালুটা বের করো, যেই টাইমে অ্যাকচুয়ালি এই কারেন্টের ফ্লোটা, অর্থাৎ 2 মেগা ওহম এই যে রোধটা আছে, এর মধ্য দিয়ে কারেন্টের ফ্লোটা 5 মাইক্রোঅ্যাম্পিয়ার হবে। এটা করার জন্য আমাকে প্রথমত ইকুয়েশনটা বুঝতে হবে, ইকুয়েশনটা প্রথমত একটু আমাকে প্রতিপাদন করে আসতে হবে। আমরা যেটা করব, আমরা ধরে নিব এই সার্কিটটা এখন কানেক্টেড অবস্থায় আছে, অর্থাৎ সুইচ তুমি অন করে দিয়েছো। এই মোমেন্টে আমি যদি এই সার্কিটের মধ্যে কিরশফের ভোল্টেজ রুল অ্যাপ্লাই করি, কি আসবে বলো তো? কিরশফের ভোল্টেজ রুল বলে সামেশন অফ ই ইকুয়ালস টু আইআর। বাট এখন ব্যাপারটা সেরকম না। ব্যাপারটা সেরকম নাকি, আমরা এটাকে একেবারেই হিসাব থেকে বাদ দিয়ে দিয়ে এটা বলতে পারি, আইআর তো আই ইন্টু আর মানে কি, আই ইন্টু আর মানে হচ্ছে অ্যাকচুয়ালি কতটুকু সেখানে ভোল্টেজটা গেইন হচ্ছে। এই যে এই ভোল্টেজটা যে হচ্ছে কনভার্ট হয়ে যাচ্ছে এখানে, মানে সে কতটুকু ভোল্টেজ ড্রপ ঘটাচ্ছে সেটা, মানে সামেশন অফ ই, যেখানে যতগুলো সোর্স আছে এখানে টোটাল কতটুকু তোমার হচ্ছে ব্যাটারি সোর্স আছে সেটা হচ্ছে এই পাশে থাকবে, আর এই পাশে হচ্ছে তোমার টোটাল যে ভোল্টেজ ড্রপটা, সেই ভোল্টেজ ড্রপটা। তো যখন এই সার্কিটটা বা এই ক্যাপাসিটরটা ডিসচার্জ হওয়া শুরু করবে, ওই মোমেন্টে দেখো এই সার্কিটে কোনো কিন্তু ই বলে কিছু নেই, এখানে আমি জিরো বলতে পারি আপাতত। ধরলাম আমি কারেন্টটা এই পাশ থেকে পাশে ফ্লো হচ্ছে, তো এখানে কি হারে ডিসচার্জ হবে বা এর ভোল্টেজটা কত, এটা যদি বের করতে চাই, কিভাবে বের করতে পারি? আমরা একটা সূত্র জানি, সি সমান কিউ বাই ভি। তাহলে সেখান থেকে আমি ভি সমান কি বলতে পারি, কিউ বাই সি। আমি বলতে পারি যে এই দুই পয়েন্টের মধ্যে যে ভোল্টেজ, সেই ভোল্টেজটা অ্যাকচুয়ালি কিউ বাই সি। আর এই কারেন্টটা যখন এই পাশে ফ্লো হয়ে যাবে, তখন একটা রোধ আছে আর, এবং ধরলাম আর এর মধ্য দিয়ে কারেন্ট একটা ফ্লো করবে আই, তাহলে আমি বলতে পারি এখানে আরেকটা
ড্রপ আছে, সেটা হচ্ছে আই ইন্টু আর। একটা ঘটনা দেখো, যত হচ্ছে তোমার টাইম যাচ্ছে তত কিন্তু এ ভোল্টেজটা ধীরে ধীরে কমবে, তাই না? আর ওই ভোল্টেজটাকে হচ্ছে সে সাপ্লাই দিয়ে কারেন্টের একটা ফ্লো নিয়ে আসবে। তাহলে অ্যাকচুয়ালি একটা আর এটার কিন্তু বিপরীত। তুমি চাইলে এখানে মাইনাস চিহ্ন দিতে পারো, কোনো সমস্যা নেই। আমি মাইনাস চিহ্ন ছাড়াই করছি। মাইনাস চিহ্ন দিলেও একই জিনিসই আসবে, কোনো সমস্যা নেই। শুধুমাত্র এক্সট্রা আমার ইকুয়েশনে এক্সট্রা একটা মাইনাস আসবে। তুমি যদি মাইনাস দিয়ে করো তাহলে তোমার ইকুয়েশনে মাইনাসটা আসবে না। ঠিক আছে, তোমাদের জন্য আমি মাইনাস দিয়েই করাচ্ছি, সমস্যা নেই। এখন দেখো আমি হচ্ছে যে জিনিসটা করতে যাচ্ছি সেটা হচ্ছে কিউ এর একটা ইকুয়েশন জেনারেট করতে যাচ্ছি, চার্জের একটা ইকুয়েশন জেনারেট করতে যাচ্ছি। সেটা কিভাবে বের করতে পারি? আমরা এক কাজ করি, এখানে আমি বলতে পারি আই আর ইকুয়ালস টু হচ্ছে কিউ বাই সি। আচ্ছা, তোমরা আশা করি জানো আই মানে কি। আই মানে হচ্ছে সময়ের সাপেক্ষে চার্জের ফ্লো, এটাকে আমরা বলি হচ্ছে তড়িৎ প্রবাহ। তাহলে আই সমান আমি ডিকিউ বাই ডিটি বলতে পারবো না, এই সময় বলতে পারি ডিকিউ ওভার ডিটি ইন্টু আর, এখানে বলতে পারি আমি কিউ বাই সি। আমি এক কাজ করি, এই কিউটাকে ট্রান্সফার করি, তাহলে কি আসে ডি কিউ বাই কিউ, আর এ পাশে হয়ে যায় ওয়ান বাই আর সি। এরকম একটা ইকুয়েশন অন্তত প্রথমত আসছে। ও আচ্ছা, ডিটি তো বাকি আছে, এখানে ডিটি হবে। এরকম একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন আসছে। তো আমি একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে যদি আমি অ্যাকচুয়াল ভ্যালুটা বের করতে চাই, কি করবো আমি? অবশ্যই ইন্টিগ্রেশন করবো। এক কাজ করে ইন্টিগ্রেশন করি। এই যে ইন্টিগ্রেশন একটা সাইন দিলাম, এটা তো কনস্ট্যান্ট, এখানে দেখি। তো ইন্টিগ্রেশনের লিমিটগুলো কি হবে? যখন টাইমের ভ্যালু 0 আমি কল্পনা করে নিব, তখন আমার কিউ এর ভ্যালু, চার্জের ভ্যালু ছিল কিউ নট। মানে যখন তুমি হচ্ছে এটা জাস্ট লাগিয়ে দিয়েছো, যখন টাইমের ভ্যালু 0 ছিল, ওই মোমেন্টে এখানে ম্যাক্সিমাম পরিমাণ চার্জ জমা ছিল, সেই চার্জের ভ্যালু হচ্ছে কিউ নট। এবং যখন টাইমের ভ্যালু টি, ওই মোমেন্টে চার্জের ভ্যালু যদি কিউ হয়, তাহলে আমি কিউ এর ভ্যালুটা কিউ নটের সাপেক্ষে বের করতে যাচ্ছি। কি আসবে? ডি কিউ বাই কিউ ইন্টিগ্রেশন করলে লন কিউ, লোয়ার লিমিট আপার লিমিট, 1 বাই ডিটি ইন্টিগ্রেশন করলে টি, লোয়ার লিমিট আপার লিমিট। লিমিট বসাবো এখন। লিমিট তো বসাতেই পারি আমরা সবাই, তাই না? লিমিট বসাও। এখানে হবে লন কিউ মাইনাস লন কিউ নট। আচ্ছা, একবারে দেখি, একটা ভাগ আকারে লেখা যায়। লন কিউ বাই কিউ নট একবারে লিখলাম, বুঝতে পারবে আশা করি। 1 বাই আর সি, টি মাইনাস 0 মানে হচ্ছে শুধুমাত্র টি। তো দেখো এখানে কিউ এর ভ্যালুটা কি আসবে, ইকুয়েশনটা কিউ এর ইকুয়েশনটা আসবে, এটা যদি এই পাশে ট্রান্সফার করে দিই আমি, ট্রান্সফার করে দিলে, আচ্ছা আমার আসলে মাইনাসটা আসেনি, না আসার কারণে সমস্যাটা হয়ে হয়ে গেছে। এখানে আসলে মাইনাসটা দিতে আমি বাধ্য, মানে এখানে অ্যাকচুয়ালি প্লাস তোমাকে দিতেই হবে। আমি কারণটা বলি, কারণ যত হচ্ছে তোমার সময়টা অতিবাহিত হচ্ছে, তত কিন্তু এই যে চার্জের ভ্যালুটা কি ধীরে 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 ডিসচার্জ হচ্ছে না, ধীরে 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 কমে যাচ্ছে। তো এই কারণে এখানে অ্যাকচুয়ালি এই প্লাসটা দিয়েই করতে হবে, তাহলে এখানে একটা মাইনাস আসবে, এখানে একটা মাইনাস আসবে, এখানে একটা মাইনাস আসবে, এখানে একটা মাইনাস আসবে, এখানে একটা মাইনাস আসবে। মাইনাসটা না আসলে ঝামেলাটা কি আমি ইকুয়েশনটা বের করার বলছি। তাহলে কিউ সমান কি আসবে এটা দেখি। লন টাইম এসে ট্রান্সফার হবে ই টু দি পাওয়ার হয়ে যাচ্ছে, তার মানে কিউ নট ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি। দেখো মাইনাসটার এখানে কার্যকরিতাটা কি, যে যত তোমার টাইমের পরিমাণ বাড়বে তত কি এই জিনিসটা কমে যাবে না, যেহেতু ই টু দি পাওয়ার মাইনাস সামথিং আছে, তো এটা কমে যাবে। কমে যাওয়ার কারণে আলটিমেটলি কিউ এর ভ্যালুটা ধীরে ধীরে কিউ নটের থেকে কম কম পাওয়া যাবে। এই কারণে মাইনাসটা জরুরি। মাইনাসটা জরুরি কেন? কারণ অ্যাকচুয়ালি ধীরে ধীরে কিউ এর ভ্যালু তো কমে যাওয়া উচিত, এই কমে যাওয়াটা বোঝানোর জন্যই মাইনাসটা জরুরি আমাদের। এই কারণে আমরা হচ্ছে কেভিএল এর অ্যাকচুয়াল ডিরেকশনটাই ফলো করলাম, ঠিক আছে? তো দেখো এই যে ইকুয়েশনটা আসলো আমার, এই ইকুয়েশনটা হচ্ছে চার্জের ইকুয়েশন। তোমাকে কখনো যদি চার্জের ভ্যালু বের করতে বলে যে টি সময় পরে চার্জের ভ্যালু বের করো, তুমি এই ইকুয়েশনটা বের করবা, মানে ইউজ করবা। আর আমাকে চার্জ বের করতে বলেনি, আমাকে বের করতে বলছে কারেন্টের ভ্যালু বের করো। আর আমি জানি যে চার্জ থেকে কারেন্ট বের করার জন্য কি করতে হয়, যে ইকুয়েশন দেখো, আই সমান কি ডি কিউ বাই টিটি। অর্থাৎ তুমি যদি চার্জ থেকে কারেন্ট বের করতে চাও, অ্যাকচুয়ালি তোমাকে ডিফারেন্সিয়েশন করতে হবে ইকুয়েশনটাকে। আমি কাজ করি, একটু কপি করে নিই, ডুপ্লিকেট করে নিই। এখন যেটা করবো ওটা একটু মুছে দিব আমি। মানে এতটুকু আমি ইকুয়েশন পেয়েছি, এটাকে আমি হচ্ছে রেখে দিব আপাতত। এখান থেকে আমি বাকি কাজটা শুরু করব। এখন আমি এখান থেকে আমি উভয় পক্ষকে যদি টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, কি আসবে? ডিডিটি অফ কিউ পাশে আসবে, এখানে আসবে ডিডিটি অফ যা আছে কিউ নট ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি। তো আমরা জানি ডিডিটি অফ কিউ মানে অ্যাকচুয়ালি কি আই, এটা তো আমি বের করতে যাচ্ছি। আর ডিডিটি অফ
এটা এই অংশটুকু এটা কি বের করবো? একে যদি আমি ডিফারেন্সিয়েশন করতে চাই তাহলে যেটা আসবে কিউ নট তো ধ্রুবক, এটা বাইরে থাকলো, ই টু দি পাওয়ার সামথিং এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি ওটাই আসবে, তাই না? ই টু দি পাওয়ার সামথিং কে ডিফারেন্সিয়েশন করলে ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি, এবং এই অংশটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে মাইনাসের যে অংশটুকু আছে, তো এখানে আসবে মাইনাস ওয়ান বাই আর সি, এরকম আসে। কাজ করি এই আর সিটাকে এখানে ভাগ করে দিই, এখানে আসবে কিউ নট বাই আর সি, সামনেটা মাইনাস থাকবে, ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি। আর কি বলা যায় দেখো তো, কিউ নট বাই সি মানে কি অ্যাকচুয়ালি, দেখো তো কিউ বাই সি মানে হচ্ছে ভি, তার মানে কিউ নট বাই সি মানে ইনিশিয়ালি কতটুকু বিভব ছিল, দুই প্রান্তের বিভব ছিল সেটা, তাই না? কারণ কিউ বাই সি মানে যে কোনো সময়ের বিভব, আর কিউ নট যেহেতু আমি বলেছিলাম ইনিশিয়ালের চার্জটা, তাহলে ইনিশিয়াল চার্জকে যদি আমি সি দ্বারা ভাগ করি তাহলে ইনিশিয়াল পজিশনে তার ভোল্টেজটা কত ছিল দুই প্রান্তে এটা বের করতে পারবো। তাহলে কিউ নট বাই সি কে আমি বলতে পারি পি নট বাই আর ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি। এখানে সামনে একটা মাইনাস চিহ্ন আসলো, এই মাইনাস চিহ্নের অর্থ হচ্ছে তোমার চার্জিং এর সময় যেদিক দিয়ে কারেন্ট ফ্লো হয়, ডিসচার্জিং এর সময় কারেন্টটা ফ্লো উল্টো দিকে হয়, এই কারণে সামনে মাইনাস এসেছে। আমরা মাইনাসটা নিয়ে এত চিন্তা করবো না, আমরা শুধুমাত্র হিসাব নিকাশ করবো প্লাস ধরে। তো মাইনাসটা অগ্রাহ্য করে আমরা ইকুয়েশনটা জেনারেট করি মাইনাস বাদ দিয়ে, ঠিক আছে? মাইনাস বাদ দিয়ে হিসাব করি, আমাকে বের করতে বলেছে কি, আমাকে বের করতে বলেছে যে টাইমটা বের করো, তাহলে এখান থেকে টাইমের একটা ইকুয়েশন বের করার ট্রাই করি আমরা। এই মাইনাসটা বাদ দাও, কল্পনা থেকে বাদ দাও, যেখানে মাইনাস আছে একটা, এটা ডিরেকশন বোঝানোর জন্য শুধুমাত্র। তাহলে আই আর বাই ভি নট এখানে আসবে ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি। আচ্ছা ইও বাদ দাও, তুমি একবারে দেখতে পারো। এবার তো লন হয়ে যাবে, লন আই আর বাই ভি নট মাইনাস টি বাই আর সি সমান লন আই আর বাই ভি নট। তো তুমি যদি এটাকে উল্টে দাও তাহলে কিন্তু মাইনাসটা থাকবে না আর, এটা তো জানো যে লন এইটা মাইনাস এটা আমি উল্টে যখন দিব তখন লন ভি নট মাইনাস আই আর হয়ে যাবে, আলটিমেটলি এখান থেকে মাইনাসটা ভ্যানিশ হয়ে যাবে। একবারে তুমি লিখতে পারো আর সি পাশে যদি গুণ হয়ে যায় আর সি লন উপরে হয়ে যাবে ভি নট ডিভাইড বাই আই আর। এই হচ্ছে তোমার ইকুয়েশন, যেটা বের করার জন্য আমরা এত কাজ করলাম যে টাইমের ভ্যালুটা কত, যেই টাইমের পরে অ্যাকচুয়ালি কারেন্টের ভ্যালু আসবে আই, সেটা আমাকে বের করতে হবে। এখন তুমি মান বসাও, এটা আমি ক্যালকুলেটারই করব, অন্য কিছু করব না। আর সি আর কত, আর হচ্ছে প্রশ্নে কি দেয়া আছে 2 মেগা, 2 মেগা ওহম। আর সি সি কত 15 মাইক্রো ফ্যারাডে, আর সি ইন্টু লন, লন কি ছিল লন ভি নট বাই আই আর। ভি নট, ভি নট হচ্ছে ইনিশিয়ালি তার ভোল্টেজটা কত, এটা হচ্ছে 70 ভোল্ট। আই আর কত কারেন্ট তুমি চাচ্ছ অ্যাকচুয়ালি 5 মাইক্রো অ্যাম্পিয়ার। রোধের মান কত, ওই আবার 2 মেগা মানে 2 × 10⁶, হিসাব নিকাশ যদি করি 58.37 বা 58.4, 58.4 সেকেন্ড, এটা হচ্ছে টাইমের যে ভ্যালুটা আসলো, এটা অপশনে আমি দেখতে পাচ্ছি। তো যারা আসলে তোমরা ইন্টারমিডিয়েট লেভেলের তারা এটা পারার কথা না, এবং আমার মতে এই লেভেলের কোশ্চেন যখন তুমি দেখবে সবচেয়ে বেটার হচ্ছে স্কিপ করে চলে যাওয়া, একটা কোশ্চেন তোমাকে আটকাতে পারবে না, বাকিগুলো যদি পারো। বাট আমি হচ্ছে একেবারে ইন ডিটেলস হচ্ছে এটা ব্যাখ্যা করার ট্রাই করলাম যাতে করে তোমরা জিনিসটা বুঝতে পারো। তো কোনো কনফিউশন থাকলে বলবা, শুধুমাত্র এইখানে একটু ভুল হয়ে গিয়েছিল, এই জিনিসটা একটু মাথায় রাখতে বলবো আমি, যে অ্যাকচুয়ালি আমাদের কেভিএল এর অ্যাকচুয়াল ডিরেকশনটাকেই ফলো করা উচিত। আমি ভেবেছিলাম যে হয়তো বা মাইনাস নিলেও সমস্যা হবে না, বাট অ্যাকচুয়ালি হয়েছে, ঠিক আছে? যাই হোক, এই হচ্ছে আমাদের সবগুলো জিনিস আমরা মোটামুটি কভার করার ট্রাই করলাম। টোটাল 21টা প্রশ্ন, ভিডিও এই জন্য একটু বড় হয়ে গেছে, ঠিক আছে? তো আমরা এখানেই আজকে ভিডিওটা শেষ করব, নেক্সট ভিডিওতে আমরা অন্য কিছু নিয়ে কথা বলবো। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।